Welcome all of you to today's session of S.M.P.S. আজকে আমরা এপিসোড 2 করছি অ্যান্ড আগের দিন আমরা মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন নিয়ে আলোচনা করেছিলাম আজকে ওটারই একটা সেকেন্ড পার্ট করব The topic is product management and consumer behavior. Now I must mention that এখানে কিন্তু যেহেতু we have very limited time constraint আমাদের টাইম কনস্ট্রেন্টটা যেহেতু খুব মানে বেশি বলবো মানে টাইমটা খুব কম আছে আমাদের কনস্ট্রেন্টস গুলো বেশি টাইমটা কম ইফ আই সে সো যার জন্য আমাদের তার মধ্যে অনেক কিছু একসাথে কম্প্যাক্ট করে পুট করতে হচ্ছে বাট লেট মি টেল ইউ হোয়াট ইজ দ্য রিজন ওয়াই উই আর ডুইং দিস সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট বেটার এক হচ্ছে সোশিওলজি বা অন্য কোনো সোশ্যাল সায়েন্সেস নিয়ে যদি আমি কথা বলি সেটার ক্ষেত্রে সাইকোলজি হতে পারে সোশিওলজি হতে পারে অ্যানথ্রোপোলজি হতে পারে আমি যদি থিওলজিকেও ধরি যদি তার মধ্যে না ধরে যদি থিওলজিকেও অ্যানথ্রোপোলজির একটা ধরন হিসাবে ধরি তাহলে সেটা হতে পারে যদিও সেটার অনেক ডিফারেন্সেস আছে পলিটিক্যাল সায়েন্স যদি বলি সবকিছু ওভারঅল যদি আমি সোসাইটি দেখি ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল গ্রুপ হলে গ্রুপ আর সোসাইটি হলে সোসাইটি ইন লার্জ প্রত্যেক ক্ষেত্রে যখন আমরা মার্কেটিংটা অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে উই আর মার্কেটিং দ্য প্রোডাক্ট তার পিছনে যে সাইকোলজিটা থাকছে সেটা হতে পারে একটা মাস সাইকোলজি থাকতে পারে সোশ্যাল সাইকোলজি ইন্ডিভিজুয়াল সাইকোলজি থাকতে পারে ইন্ডিভিজুয়াল একজন কাস্টমার যখন একটা প্রোডাক্টকে বাই করছে তখন সে একটা নিড ওয়ান্টস ডিজায়ার তার হি অর শি হ্যাজ টু গেইন সামথিং ফ্রম দ্যাট পারচেজ সেখান থেকে হয়তো হলো সেখানে একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে সোশ্যাল কন্ডিশনিং এর উপরে বেস করে তার কেনাটা নির্ধারণ হতে পারে অ্যাকর্ডিংলি মার্কেটিং উইল বি চেঞ্জিং তারপরে আমাদের সিচুয়েশনাল কিছু কন্ডিশনিং থাকে একটা পার্টিকুলার সিচুয়েশনে একজন হয়তো অন্য সিচুয়েশনে হলে সেই প্রোডাক্টটা কিনতো না বাট বিকজ দ্যাট পার্সন ইজ ইন দ্যাট সিচুয়েশন সো দ্যাট পার্সন ইজ বাইং দ্যাট প্রোডাক্ট অর পারচেসিং দ্যাট প্রোডাক্ট তো আমাদের মার্কেটিংটা যখন করছি তখন কনজিউমারকে খুব ভালোভাবে বুঝতে হয় কনজিউমার বিহেভিয়ার মানে হচ্ছে সোজা ভাষায় বলতে গেলে কনজিউমারের যে বিহেভিয়ার এখন বিহেভিয়ারটা কোত্থেকে আসবে সেটা হবে বিহেভিয়ারিয়াল সাইকোলজি ইন্ডিভিজুয়াল সাইকোলজি হতে পারে যদি সোসাইটির ক্ষেত্রে বলি তাহলে সোশিওলজির একটা বড় পার্ট আছে সেটা যদি ইভলিউশনটা আমি দেখি তাহলে সেখান থেকে আমি দেখতে পাবো কালচারাল একটা ইভলিউশন কিভাবে হলো ফর এক্সাম্পল প্রি প্যান্ডেমিক আর পোস্ট প্যান্ডেমিক আমার পারচেস বিহেভিয়ারের মধ্যে এখন যত স্টাডি হয়েছে একটা ডিফারেন্স দেখা গেছে পোস্ট প্যান্ডেমিক যেটা হয়েছে অনলাইন পারচেস গুলো খুব বেড়ে গেছে ই কমার্স একটা খুব ভালোভাবে বুম করেছে তাহলে ওই যে পারচেস করার যে প্রেফারেন্সেস গুলো যদি আমি বলি সেগুলো চেঞ্জ হয়েছে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট প্রি প্যান্ডেমিক হলে হয়তো লোকে তাও গিয়ে কিছু কিনতো কিন্তু এই টাইমটাই এতটা হ্যাবিট হয়ে গেছে বিশেষ করে আমি বলি ইন টার্মস অফ ফুড ডেলিভারি মানে লোকে অনেক সময় রান্না না করে ফুড ডেলিভারির এত একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে পোস্ট প্যান্ডেমিক বিহেভিয়ার গুলো কিছুটা তাদের ক্ষেত্রে লাস্ট করে যাচ্ছে তো সেখানে অ্যাকর্ডিংলি সুইগি বা অন্য যে জায়গাগুলো আছে বা অন্য যে আমাদের ডেলিভারি সার্ভিসগুলো আছে সেগুলো একটু বুম করেছে অন্য একটা রেস্টুরেন্টের স্পেসিফিক যে ডেলিভারি সার্ভিস আছে ওরা ওইটা দিয়ে ব্যবসা করেছে সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন এগুলো হয় নাও এটা কেন বলছি তার কারণ হচ্ছে আমরা একটু ব্রড লেভেল থেকে দেখছি আগের দিন যখন মার্কেটিং কমিউনিকেশন বলেছিলাম আমরা মার্কেটিং আর কমিউনিকেশনের মেন অ্যাসপেক্টগুলো নিয়ে কথা বলেছি সেটার জায়গায় যদি আমরা প্রোডাক্টটাকে শুধু চেঞ্জ করে দিই গুডস হতে পারে সার্ভিস হতে পারে হোয়াট এভার ইট ইজ আইডিয়া হতে পারে সেটার জায়গায় যদি আমরা এই প্রোডাক্টটা যেটা আমরা বেচছি সেটাকে যদি আমরা চেঞ্জ করে দিই then we can apply almost more or less the similar things which we do in some other product but for that product we might adapt depending on the scenario depending on the context for example একটা এই এফএমসিজি প্রোডাক্ট বেচতে গেলে তো আমরা অন্যভাবে মার্কেটিং করব সেখান থেকে একটা হার্বাল বা মেডিসিনের প্রোডাক্ট বেচতে গেলে মার্কেটিংটা হয়তো একটু ডিফারেন্ট করতে হবে বাট আলটিমেটলি প্রোডাক্ট আমার ডিস্ট্রিবিউশন চ্যানেলস থাকছে আমার হোলসেল রিটেলার হয়ে অ্যাকচুয়ালি এন্ড ইউজারের কাছে পৌঁছাচ্ছে যেটাকে বলা হচ্ছে ব্র্যান্ড টাচ পয়েন্টস যদি আমি বলি কাস্টমার টাচ পয়েন্টস যদি আমি বলি সেটা যে পৌঁছাচ্ছে ফ্রম দ্য প্রডিউসার তো একা গিয়ে বাড়ি বিলি করছে না প্রডিউসার একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে দ্যাট ক্যান বি 0 1 2 3 4 হোয়াট এভার ইট ইজ তার মধ্যে যতগুলো সাব ডিভিশন আছে সেই অনুযায়ী ডিপেন্ড করে যখন 0 হচ্ছে তার মানে যে প্রডিউসার আছে সে ডাইরেক্টলি এন্ড ইউজারকে দিচ্ছে অনলাইনে অনেক সময় আমরা দেখতে পারি অনেক সময় যে দোকানে আমরা যাচ্ছি তারা যদি নিজেরাই সেই প্রোডাক্টটাকে তৈরি করে সেখানে সেটা হয়ে যাচ্ছে তার মাঝখানে কোনো সাব ডিভিশন নেই না হলে হোলসেলার থাকছে রিটেলার থাকছে অনেক সময় ব্রোকার থাকছে এরা ঢুকে যাচ্ছে তো এরা ফানেলের মতো হয়ে আস্তে আস্তে পৌঁছাচ্ছে পুশ মার্কেটিং বলেছিলাম পুল মার্কেটিং বলেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং কমিউনিকেশন
আইএমসি ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন নিয়ে বলেছিলাম। বাট আলটিমেটলি যে আইডিয়াটা ওয়াই উই আর সেইং দিস ইজ, সবকিছু আমরা ডিসকাস করছি, শুধু প্রোডাক্টটা যেটা আমরা বেচছি, মানে বেচছি আমাদের বেচতেও হচ্ছে না, মানে যেটা আমরা মার্কেটিং এর ক্ষেত্রে যেটা বলছি, আমরা জোর করে কিছু বেচছি না। আমাদের একটা জিনিস আছে, আমাদের একটা বড়, ধরলাম আমি ফর এক্সাম্পল, আমাদের একটা কালচার আছে, যেটা আমাদের দারুণ একটা কালচার, যেটার প্রচন্ড ডেপথ আছে, ভার্সেটাইল একটা কালচার, ডাইভার্সিটি, ইনক্লুশন, ইকুয়ালিটি বহু হাজার বছর ধরে চলেছে। তার মানে উই ওয়্যার অ্যাহেড অফ টাইম। তখন থেকে আমরা এগুলো ফলো করেছি, যেটা আজকে সারা ওয়ার্ল্ড একটা মডেল হিসাবে ফলো করছে। আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি সেটা করতে করতে। বাকিদের কাছে নতুন ব্যাপারটা। যখন আরো ইমিগ্রেশন হচ্ছে, তখন তারা সেটা নিয়ে স্ট্র্যাটেজিস তৈরি করছে, কিভাবে দে উইল ডিল উইথ ইট। আর আমরা এটা নিয়ে হাজার হাজার বছর ধরে চর্চা করে এসেছি। তো কালচারাল অ্যাসপেক্ট গুলোকে যদি মানে আমরা মার্কেট করতে চাই, যদি আমরা ল্যাঙ্গুয়েজটাকে মার্কেট করতে চাই, কালচারাল আর্টিফ্যাক্টস গুলোকে মার্কেট করতে চাই, তাহলে কি হবে? নর্মালি একটা হতে পারে, যেটা আছে যেরকমই রইলো, লোকে চলে এলো, দেখলো, আমরা একটা দোকান দিয়ে দিলাম, সেটাও একরকম মার্কেটিং হলো। দোকানের বাইরে যখন আমরা সাজিয়ে রাখছি, দোকানের বাইরে যখন আমরা কয়েকটা জিনিসকে হাইলাইট করে রাখছি, সেটাও একটা মার্কেটিং। সেটা দেখে লোকে এন্টাইস হয়ে হয়তো একটা কিছু কিনলো। হয় না, হ্যান্ডিক্রাফটস এর একটা দোকানে গেলাম, বাইরে একটা পাঞ্জাবি ঝুলছে, একটা হাতের কাজের কিছু একটা ঝুলছে, বা একটা শোরুমের মধ্যে আলাদা করে কয়েকটা শোপিস রেখে দেওয়া হয়েছে, আমি ওখানে দেখে গিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি আপনার কাছে আছে? তো ওই যে জায়গাটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং এর একটা পার্ট হয়ে গেল। ওইটা গিয়ে লোকটা ওই জায়গাটাই এক্সপিরিয়েন্স করছে। হয়তো তার সাথে একটা ছোট এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা হলো, যেখানে লাইট অ্যান্ড শ্যাডো এভরিথিং ইউজ করে এমন ভাবে প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে দ্যাট উই আর মোটিভেটেড টু বাই দ্যাট প্রোডাক্ট। We are purchasing that product because of those entire experiences যেটা আমাদের হচ্ছে, for those experiences we are actually purchasing the product. তো সেখানে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংটা আজকাল জেন জি মিলেনিয়ালসদের ক্ষেত্রে খুব চলছে। না, আমাদের ক্ষেত্রে আমি কি বলছি, যখনই আমরা এটা করছি না, আজকে এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে, একটা ভয়েড যখন তৈরি হচ্ছে, নেচার অ্যাভার্স অফ ভ্যাকিউম এটা বলা হয়, মানে ভ্যাকিউম নেচার পছন্দ করে না, ফলে কিছু না কিছু একটা ফিল্ড হয়ে যায়। তো আমাদের যদি পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড না থাকে, উইডস আমাদের চলে আসবে, যেটা হচ্ছে নেগেটিভ থটস, অনেকের ক্ষেত্রেই সেটা হয়। তার জন্য কন্টিনিউয়াসলি আমাদের অনেক সময় মেডিটেট করতে হয়, পজিটিভ মেন্টাল বিইংটাকে ডেভেলপ করতে হয়, যাতে উইডস গুলো জমা না হয়। কারণ উইডস গুলো হলে আবার রুটস থেকে ধরে ধরে তুলতে হয়, নাহলে উইডস এমনি এমনি জন্মে যায়। ঠিক আছে? তো সেরকমই কি হয়, যখন আমরা কালচারটাকে নিয়ে রেসপেক্ট না করছি, কালচারটাকে নিয়ে চর্চা না করছি, দীর্ঘদিন ধরে প্রাচীন নিজেদের কালচারটাকে বিশেষ করে অবহেলা করছি, এখন প্রশ্নটা আসছে মার্কেটিং এর জন্য কেন অবহেলার ব্যাপারটা বেশি বেড়ে গেছে। যদি আমরা নিজেরা নিজেদেরটাকে রেসপেক্ট করতাম, যদি আমরা অ্যাটলিস্ট নিজেদের মধ্যে নিজেরা বুঝতাম, আলোচনা করতাম, তাহলে হয়তো মার্কেটিং এর ব্যাপারটা এতটা দরকার হতো না। এমন একটা জায়গায় হয়ে গেছে, অপোজিট সাইড যারা এই কালচারটাকে সাপ্রেস করতে চাইছে বা দমাতে চাইছে, বা চাইছে এটার যে গ্লোরিটা সেটা যাতে বিশ্বের কাছে না আসুক, বিশ্বের যাদের কাছে আসার তাদের কাছে রয়েছে, তাও তাদের একটা মাইন্ডসেট আছে যে কেউ যাতে এটার যে এত বড় মাহাত্ম্য সেটা যাতে বেশি লোক জেনে না ফেলে। কম জন জানলে তাও ঠিক আছে, তবে মাস লেভেলে বেশি জন যাতে না জানতে পারে, নিশ লেভেলে থাকলে তাও ঠিক আছে। সেইখানে প্রয়োজন হয়ে গেছে মার্কেটিং এর, তার কারণ এইটার উপলব্ধি যে করবে সে নিজে অ্যাজ এ হিউম্যান বিং আরো ইমপ্রুভড হয়ে যাবে। তো সেই সুযোগটা কেন আমরা অন্য একজনকে দেব না, রাইট? তো তাই জন্য আমাদের কালচার, হোয়াট এভার আওয়ার কালচার হ্যাজ টু প্রোভাইড, অফার অর হোয়াট এভার টু গিভ ইন অ্যাবান্ডেন্স, দ্যাট উই ক্যান মার্কেট টু আদার কালচার্স, দ্যাট উই ক্যান মার্কেট টু আদার পিপল অলসো। কারোর ক্ষেত্রে হয়তো অল্প করতে হলো, কারোর ক্ষেত্রে হয়তো বেশি একটু এক্সপ্লেন করতে হলো, বাট আলটিমেটলি আমরা কি করছি, তাদের ওয়েলবিইং এর জন্যই আমরা তাদের একটা ওয়ে দিচ্ছি। তারা যদি আজকে শুধু ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন নিয়ে চর্চা করে এতটা উন্নতি পেয়ে থাকে বা এতটা ভালো লেগে থাকে তাদের, আমরা তাদের বলছি উই হ্যাভ মেনি আদার ওয়েজ অলসো অ্যাপার্ট ফ্রম ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন। সেটা হচ্ছে আমাদের একটা পার্ট। তো সেইটা যখন আমরা মার্কেটিং করছি, আমাদের একটা জিনিস বোঝাতে হয়, ওয়াই দ্য কাস্টমার উইল বাই দ্যাট প্রোডাক্ট অর দ্যাট আইডিয়া, বিকজ তারা সবসময় নিজেরটা ভাবছে, বা একটা বিগার কজ যদি তারা ফুলফিল করতে চায়, এরকম অনেকগুলো ব্যাপার থাকে। সেখান থেকেই দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা। একটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যেখানে আমরা প্রোডাক্টটা যখন বানাচ্ছি বা অলরেডি এক্সিস্টিং একটা প্রোডাক্ট আছে সেটাকে আমরা টার্গেট অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছি, বা একটা নিউ কাইন্ড অফ অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছি। সেখানে আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্টের দরকার হচ্ছে, প্রোডাক্ট ক্রিয়েশনের জন্য কোন স্ট্র্যাটেজি আমরা নেব, অ্যানসফ ম্যাট্রিক্স বলেছিলাম, বিসিজি ম্যাট্রিক্স বলেছিলাম। তো সেগুলো দেখে আমরা বুঝবো যে কোন প্রোডাক্টটা আমরা কোন জায়গাটায় দিচ্ছি, কোন পোর্টফোলিওতে আমরা ইনভেস্ট করছি, কোন পোর্টফোলিওতে আমরা ডাইভার্সিফিকেশন করছি, কোথাও ক্যাশ কাউকে মানে মিল্ক করছি, কোথাও আমরা স্টার্সদের উপর ইনভেস্ট করছি, কোথাও যে ডগস আছে সেটাকে আমরা একটু অ্যাভয়েড করছি বা সেটাকে সেইভাবে ম্যানেজ করছি।
স্পেশাল ওয়েতে হয়তো কিছুটা ইনভেস্টমেন্ট করলাম বা ম্যানেজ করলাম, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য কনটেক্সট। অ্যান্সাফের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোন সময় কোন মার্কেটটাকে মানে কি আমরা স্টেপটা নেব এই আমাদের প্রবলেমটা সলভ করার জন্য। তো সেরকমই প্রোডাক্ট ম্যানেজমেন্টের একটা বড় ভূমিকা থাকে, যে যখন আমরা প্রোডাক্টটাকে ম্যানেজ করছি তিনখানা সেট দিয়ে আমি বোঝাবো, সেটা যখন ওভারল্যাপ হচ্ছে সেই মাঝখানের ইন্টারসেকশনটা হয়ে যাচ্ছে আমার প্রোডাক্ট ম্যানেজমেন্টের মেন ফিচার। সেটা আমি যখন স্লাইডটা দেখাবো ইউ উইল আন্ডারস্ট্যান্ড মোর। আর কনজিউমার বিহেভিয়ারটা কেন হচ্ছে, যারা প্রোডাক্টটা কিনবে ইন্ডিভিজুয়াল লেভেলে একটা কনজিউমার হতে পারে, সোসাইটাল যে প্রেশার আছে বা সোসাইটাল ইনফ্লুয়েন্স যেটা আছে, আরো ডিফারেন্ট ইনফ্লুয়েন্সেস আছে, সাইকোলজিক্যাল আছে, সোশ্যাল ইনফ্লুয়েন্স আছে, মার্কেটের একটা ইনফ্লুয়েন্স আছে, এই প্রোডাক্ট প্রোমো 4টি P যেটা বলেছিলাম সেটার একটা ব্যাপার আছে। তো এই সব কিছু করে আলটিমেটলি পারচেজ একটা ডিসিশন মেকিং বিহেভিয়ার হয়। পারচেসের যে ডিসিশনটা হবে সেটা একটা ফানেলের মধ্যে দিয়ে যায়। অ্যাটেনশনটা হলো, ডিজায়ার হলো, আমি সেগুলো সব বলবো, ইন্টারেস্ট হচ্ছে, ডিজায়ার হচ্ছে, অ্যাকশন নিচ্ছে, এবং তারপরে পোস্ট পারচেজিং বিহেভিয়ার একটা থাকছে, মানে পোস্ট পারচেজ একটা স্যাটিসফ্যাকশন। ফর এক্সাম্পল, আমি যদি আজকে কালচারের এই ব্যাপারগুলো লোকের কাছে নিয়ে যাই, সেই যদি সেটাকে ইউজ করে যদি তার ক্ষতি হয়, তাহলে কি আমরা তার জন্য দায়িত্ব নেব না? ডেফিনেটলি একটা রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আমরা জানি যে আমাদেরটা এতটা একটা বড় একটা তাৎপর্যপূর্ণ মাহাত্মপূর্ণ বা একটা গুরুত্বপূর্ণ যদি একটা সভ্যতা, সেটাকে যখন আমি আমার অডিয়েন্সের কাছে নিয়ে যাচ্ছি, তখন দে উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং পোস্ট পারচেজিং বিহেভিয়ার যদি আমি বলি ইন দ্যাট সেন্স, তখন সেটাও আমাদের ম্যাটার করবে, আমাদের মেনটেন করতে হবে। তো এই দুটো জিনিস নিয়ে আজকে আমাদের আলোচনা। তার আগে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করে নিন, আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। Then we are starting our discussion today. Press the bell icon on the YouTube app and never miss another update. Press the bell icon on the YouTube app and never miss another update. Okay, let me quickly share my presentation with you. প্রথমেই আমরা লেফটে যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ইন দেবনাগরী যে ফন্টটা ছিল আমাদের সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষায় আমাদের গায়ত্রী মন্ত্র লেখা আছে, ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্র মিনিং নিয়ে আমরা দ্য গ্রেটনেস অফ সংস্কৃত বলে একটা সিরিজ আছে, দেয়ার উই উইল ডিসকাস ইন দ্য নেক্সট সেশন। গায়ত্রী মন্ত্র কি, তার তাৎপর্য কি, শান্তি মন্ত্র আরো কি কি আছে। আর আরেকটা যেটা ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্ট চক্রাস। আমরা মোস্ট প্রবাবলি লিডারশিপ সেশনে বা ফর দ্য সিকার্স এই সিরিজটাই হয়তো আমরা চক্রাস নিয়ে কথা বলবো। ভেরি সুন উই উইল ডু দ্যাট। সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমাদের চক্রাস গুলো আছে, রুট চক্রা থেকে শুরু করে একদম নির্বাণ লাভের জন্য আমাদের চক্রটা একদম ক্রাউন চক্রা, তো সেখানে আমরা কিভাবে হাউ উই মুভ ফ্রম লাইক ফ্রম দ্য ডাউন সাইড টু দ্য আপার সাইড, এবং ভাইটাল লাইফ ফোর্স যেটা আমাদের প্রাণা, সেটাকে হাউ উই ক্যান মডিউলেট দ্যাট ভাইটাল লাইফ ফোর্স অর প্রাণা আপওয়ার্ডস। ডাউনওয়ার্ডসটা হয়ে গেলে সেটা একটু ডিস্ট্রাকটিভ ফোর্স হয়ে যেতে পারে, ডিস্ট্রাকটিভ এনার্জি হয়ে যেতে পারে অনেক সময়। কনস্ট্রাকটিভ যখন আমরা ইউজ করতে চাইছি, উই আর টেকিং ইট আপওয়ার্ডস। কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং, উই উইল টক অ্যাবাউট দ্যাট। সো উইদাউট ফার্দার এডু, আমরা যেটা আজকে মেইনলি করব, মার্কেটিং স্ট্র্যাটেজি অলরেডি বলে দিয়েছি, আর নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বলবো। বিজনেস অপরচুনিটিটা আমরা আইডেন্টিফাই করছি, পোটেনশিয়াল কাস্টমার দেখছি, তাদের নিডস দেখছি, ডিজায়ার্স ওয়ান্টস যেটা আছে দেখছি, মানে তারা কি চায়। আমরা দেখছি অপরচুনিটিটা কি আছে, কোথায় আমি মার্কেট করতে পারবো। আমি দেখছি পোটেনশিয়াল কাস্টমার কি আছে, তার যে নিড কি আছে, আমি সেই নিডগুলোকে বোঝার চেষ্টা করছি জেনুইনলি আমি বোঝার চেষ্টা করছি কাস্টমার কি চায়, তার ডিজায়ার কি, তার ওয়ান্টস কি, তার নিডস কি। তার জন্য আমরা ভার্চুয়াল থেকে প্রোটোটাইপের জন্য একটা প্রোডাক্ট ডেভেলপ করলাম। কনজিউমার বিহেভিয়ার কি হচ্ছে, গেইন নলেজ অন থিওরিজ অ্যান্ড কনসেপ্টস ফ্রম সাইকোলজি, সোশিওলজি, ইকোনমিক্স অ্যান্ড আদার ডিসিপ্লিনস দ্যাট আর ইউজফুল ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মার্কেটিং টু দ্য কনজিউমার্স। আমরা এই যে কনজিউমারকে বুঝবো, কিভাবে বুঝবো, সোশ্যাল সায়েন্সেস ইউজ করে, আদার সায়েন্সেস ইউজ করে আমরা বুঝতে পারছি কনজিউমারকে, অ্যান্ড দ্যাটস আ বিগ পার্ট অফ মার্কেটিং, বিকজ ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর কাস্টমার ওয়েল, দেন হাউ উইল ইউ প্রোভাইড ইট। একটা হতে পারে আমাদের এখানে যেটা আমাদের সুবিধা, যে আমাদের যে প্রোডাক্টটা আমরা নিয়ে যাচ্ছি সেটা এত ভাস্ট একটা প্রোডাক্ট যে কাস্টমার হয়তো শুরুতে বুঝতে পারলো না, বাট অ্যাজ দে আর গোয়িং ইনটু দ্যাট, দে আর রিয়েলাইজিং দ্য বেনিফিটস অফ ইট। ফর এক্সাম্পল,
যোগের বেনিফিট ভাস্ট, এটাকে আমরা ছোট্ট করে এরকম লিমিট করতে পারি না। তো যোগটা যখন আমি ইন্ট্রোডিউস করছি একজন কাস্টমারের কাছে, বা একটা লোককে যদি আমি কাস্টমার হিসাবে ধরি বা কনজিউমার ধরি, কনজিউমারের কাছে যখন আমি এটাকে ইন্ট্রোডিউস করছি, তখন সে হয়তো কয়েকটা পশ্চার্স দিয়ে শুরু করলো, কয়েকটা আসানাস দিয়ে শুরু করলো, বাট হি অর শি ইজ গেটিং দ্য ফিল অফ ইট, কিভাবে দ্যাট ইজ ব্রিঙ্গিং আ চেঞ্জ উইদিন হিমসেলফ অর হারসেলফ। ঠিক আছে, দেন হি ইজ গেটিং এক্সাইটেড, হি অর শি ইজ টেলিং ইট টু আদার পিপল, মেবি দে আর বিকামিং টিচার্স অলসো, দে আর talking to people about the benefits of doing yoga, and then they are discovering something else, maybe tougher asanas, আরো বেটার ওয়ে অফ ডুইং প্রাণায়াম, সবগুলো আস্তে আস্তে ইম্প্রোভাইজেশনের দিকে দিকে যাচ্ছে। বাট আমরা যেটা প্রোভাইড করছি সেটা কিন্তু খুব ভাস্ট, ফ্রম অ্যাবান্ডেন্স, যেটা তারা নিতে পারছে হয়তো শুরুতে একটু একটু করে। তো সেখানে কত তারা নিতে পারবে, কিভাবে তাদের যারা নিতে, তারা নিয়ে যাতে নিজের জীবনে সেটাকে ইন্টারনালাইজ করতে পারে, সেই জন্য কনজিউমারকে বোঝা খুব দরকার। আরেকটা কারণে যেটা বোঝার দরকার, এটা আই হ্যাভ টু মেনশন দ্যাট, যদি আমরা না বোঝাতে পারি এটা লোককে, দ্যাট ইজ আওয়ার ব্যর্থতা। অ্যাজ কান্ট্রিম্যান বা ফেলো কান্ট্রিম্যানকে যদি আমরা এটা বোঝাতে না পারি, তাহলে আমাদের যে কালচারটা, এত ডিপ একটা কালচার, এত বড় একটা ভাস্ট কালচার, সেটা যদি আমরা আমাদের নিজেদের লোককে বোঝাতে না পারি, তাদেরই বোঝার কথা, আমাদের বোঝানোর কথা নয়। তো দ্য সিচুয়েশন হ্যাজ বিকাম লাইক দ্যাট, যে আমাদের এটা নিয়ে কথা বলতে হচ্ছে। এবং যদি আমরা এটা বোঝাতে না পারি, তাহলে এটা কিন্তু আমাদের ব্যর্থতা হয়ে যাবে। যার জন্য একটু হলেও তারা যদি এটা বোঝে, তাদের একটা স্পাইন তৈরি হবে, নিজের একটা ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি তৈরি হবে, সেলফ রেসপেক্ট বা ডিগনিটি তৈরি হবে অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি। এবং তখন তারা সেখান থেকে একটা বেটার ডিসিশন নিতে পারবে, প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা রুটেড ইন দ্য কালচারাল অ্যাসপেক্টস হবে। যার জন্য কি হবে, চট করে অন্য কেউ এসে ডেভিয়েট করতে পারবে না। তাহলে কি হচ্ছে, এই হচ্ছে কনজিউমার আমার কাছে রয়েছে, এখানে আমি তাকে আমার দেশটা সম্বন্ধে বোঝাতে পারি, আমার কালচার সম্বন্ধে বোঝাতে পারি, তাদের সামনে তুলে ধরতে পারি। তারা নিল কি নিল না সেটা তাদের ব্যাপার। আরেকজন আছে যারা ফোর্সফুলি ব্যস্ত হয়ে আছে এই কনজিউমারকে এইটা চাপানোর জন্য। তারা ডিফারেন্ট ট্রিক্স অ্যান্ড টেকনিক্স করে, দে হ্যাভ আন্ডারস্টুড দ্য কনজিউমার বিহেভিয়ার রিয়েলি ওয়েল। লেট মি টেল ইউ, দে হ্যাভ ডান রিয়েলি গুড অ্যানালিসিস অফ ইট। তারা কি করছে, যে ভাইসেস গুলো আছে, ছোট ছোট ইম্পালসেস গুলো, যে লোকে হঠাৎ করে তৎপর হয় না, হঠাৎ করে একটা তৎপর হয়ে একটা ডিসিশন নিয়ে ফেললো, পরে সেটাকে হয়তো রিগ্রেট করলো, এই যে জিনিসগুলো, ছোটখাটো অ্যাকশনস গুলো, এগুলো খুব সুন্দরভাবে অ্যানালিসিস করে ফেলেছে। যেই সেই ইম্পালসিভ একটা অ্যাকশন সে নিল, সেই জায়গাটা গিয়ে নিজেরটাই মার্কেট করে দিল। যেই একটা এই কিছু করলো, মার্কেট করে দিল। সেটার একটা পজিটিভ দিক হয়, নেগেটিভ দিক হয়। কিছু কিছু লোক যারা নেগেটিভলি করে, তাদের চেষ্টা হচ্ছে কলোনি তৈরি করা, বা লোকদের কিভাবে এক্সপ্লয়েট করবে, সেখান থেকে টাকা কামাবে। এবার আমরা নিজের দেশের লোক হয়ে নিজের দেশের লোককে এক্সপ্লয়েট করবো কেন? উই আর প্রোভাইডিং আওয়ার প্রোডাক্ট, উই আর প্রোভাইডিং আওয়ার সার্ভিস অর গুডস, অ্যান্ড উই আর প্রোভাইডিং সামথিং বিগার দ্যান দ্য প্রোডাক্ট ইটসেলফ। সেটাও হতে পারে, একটা ব্র্যান্ডকে যখন আমরা দিচ্ছি, সেই রিয়েলাইজেশনটা, সেই এক্সপিরিয়েন্সটা ক্যান বি সামথিং মোর দ্যান দ্য প্রোডাক্ট ইটসেলফ। সেইটা না দিতে পেরে যখন এক্সপ্লয়টেশনটা চলে আসছে, তখন সেটার জন্য আমাদের তার থেকে একটা বেটার মার্কেটে প্রোডাক্টকে দেওয়া দরকার। আদারওয়াইজ দে ওয়ন্ট বি হ্যাভিং এনি অপশন। এইটা যখন সে পাচ্ছে না, তখনই সেটার জন্য যাচ্ছে। আমরা যদি আরো 10টা প্রোডাক্টকে আরো ভালোভাবে তৈরি করতে পারি ডেডিকেটেডলি, তাহলে তারাও সেখানে বেছে দেখবে কোনটায় যাবে। অ্যান্ড ইফ উই ডু দ্য মার্কেটিং রিয়েলি ওয়েল, দেন দে উইল বাই দ্যাট প্রোডাক্ট, যেভাবে হয়। কিন্তু বেসিক্যালি যেটা হয়, যদি আমরা অ্যাকচুয়ালি ভালো করে কমিউনিকেট করতে পারি, সো কমিউনিকেশন ইজ এ বিগ ডিল। আমি এরপরে বলবো যে ব্র্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কমিউনিকেট করি, সেই কমিউনিকেশনটা এতটা বড়। অনেক সময় একটা দারুণ প্রোডাক্ট আছে, আমরা যদি কমিউনিকেট করতে না পারি, পিপল উইল নট পারচেজ ইট। পারচেজ মানে হয়তো শুনবে না, এই যে শুনছে, সে তার অ্যাটেনশন দিচ্ছে, তার এনার্জি দিচ্ছে, তার টাইম দিচ্ছে, এটাও ইন এ ওয়ে পারচেজিং বিহেভিয়ার। ঠিক আছে, নাও দ্য আদার সাইড ক্যান ম্যানিপুলেট ইট রিয়েলি ওয়েল, যে তারা কিভাবে অ্যাটেনশন নিয়ে নিচ্ছে, সেলফ ডিসিপ্লিন থেকে সরিয়ে, বা ডিসিপ্লিনটাকে একদম ঘেটে দিয়ে, মানে কিভাবে তার ইম্পালসিভ একটা হ্যাবিট তৈরি করে দিচ্ছে, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে। যে ছেলেটা এত বই পড়তো, সেই ছেলেটা আর বই পড়ছে না, অন্য কোনো নেশা খুঁজে পেয়েছে, যেটা সে ইজিলি চলে যাচ্ছে। তো সেখানে আমাদের মার্কেটিংটা বোঝার প্রয়োজনটা খুব বেশি এসে গেছে আজকে। এবং সেটা আমরা কাউকে ফোর্স করছি না, আমরা মার্কেটিং করলাম ব্যাপারটা, যে সেটা পারচেস করার সে এমনি পারচেস করবে। সেটাই একটা ব্যাপার, যেখানে হার জিতের কোনো ব্যাপার নেই। ডিফারেন্ট প্রোডাক্টস গিভেন টু ডিফারেন্ট পিপল ইন আ মার্কেট। তো বাকিগুলো আমরা তো বলবো, এর মধ্যে চলতে চলতেই থাকবে, ইন্টিগ্রেটেড মার্কেটিং, কমিউনিকেশন, এগুলোও থাকবে। আর লাস্ট দিন যেটা আমি বলেছিলাম, যে টার্গেট মার্কেট, প্লেস, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, প্রসেস, পিপল, 7খানা পি এর কথা বলেছিলাম, সেটা আছে। আর এইটা বলেছিলাম হচ্ছে এটা ফানেলটা। ফার্স্টে আমরা দেখছি অ্যাটেনশন, যেখানে আমার মার্কেট পোটেনশিয়াল রয়েছে, সেন্স অফ আর্জেন্সি থাকছে, একটু ইমোশন অ্যাড হচ্ছে,
কপি রাইটিং আসছে, ভাইটাল কন্টেন্ট ক্রিয়েট করছি, অ্যাটেনশন থেকে ইন্টারেস্ট এলো, সেখান থেকে ডিজায়ার এলো, ডিজায়ার থেকে অ্যাকশন এলো, অ্যাকশনে এখানে কাস্টমার বাই করছে। সেই অ্যাকশন স্টেপটা যাতে আরো বেশি করা যায় সেটার জন্য মার্কেটিংটা আরো বেশি করা হয়। ফার্স্টে আমরা অ্যাটেনশন গ্যাদার করলাম, ইন্টারেস্ট তৈরি করা হলো, যেখানে লিডস গুলো আসছে, ডিজায়ার যখন হচ্ছে তখন হচ্ছে প্রসপেক্ট, মানে হি অর শি ক্যান বাই দ্যাট প্রোডাক্ট। তারপরে আমরা কাস্টমারের যখন অ্যাকশনটা নিচ্ছে, মানে অ্যাকচুয়াল পারচেজিং যে বিহেভিয়ারটা হচ্ছে, তখন সেটা অ্যাকশনে চলে এলো। এটা ফানেলটা অনেকে কোয়েশ্চেন করতে পারে যে ফানেলটা উপরে এরকম প্রশস্ত ছিল বা চওড়া ছিল, সেখান থেকে নিচু হলো কেন? একটা কমন সেন্সের অ্যান্সার হতে পারে যে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট যদি আমার 1000টা লোক অ্যাটেনশনের মধ্যে থাকছে, সবাই তো সবসময় কিনবে না। তো এই 1000টার মধ্যে হয়তো 500 জন কিনলো, বা হয়তো 700 জনের মধ্যে আমি ইন্টারেস্টটা নিয়ে যেতে পারলাম, লিড। তাহলে মার্কেট পোটেনশিয়াল রইলো আমার 1000, তার মধ্যে ইন্টারেস্ট বা লিড যেটা জেনারেশন আমি করলাম সেটা হয়তো 750, সেখান থেকে ডিজায়ার এলো হয়তো 500, অ্যাকশন যারা কিনলো সেটা হয়তো 400। তাহলে 1000 থেকে 400 এটা হয়ে গেল আমার কত? 40% একটা হয়ে গেল। 40% আমার অ্যাকশন হয়েছে, মানে 1000 জনের কাছে আমি নিয়ে গেছি, 40% আমার কাস্টমার হয়েছে, মানে দে হ্যাভ অ্যাকচুয়ালি বট দ্যাট প্রোডাক্ট। তাহলে 40% আমি পারচেস করাতে পেরেছি। এবার কোনটা কার কাছে, কোন বেঞ্চমার্ক আছে, কে কতটা পেরেছে সেই অনুযায়ী সে ম্যাটার করে। 40% কারোর কাছে, কারোর কাছে 50%, 60%, কারোর কাছে 20%, 30%, হোয়াট এভার ইট ইস। মার্কেটিং আমি কতটা করলাম, মার্কেটিং পোটেনশিয়াল, সেখান থেকে অ্যাকশন কতজন অ্যাকচুয়ালি নিল, এই এন্টায়ার প্রসেসটা কত পার্সেন্টেজ হলো, এরকম ভাবে অনেকে এটাকে ডিফাইন করে। লাস্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে ভ্যালু প্রপোজিশন টেমপ্লেট। কেন বলছি ভ্যালু ম্যাপটা, মানে যেটা আমি দিচ্ছি মার্কেট করছি সেটার যে ভ্যালু ম্যাপটা, এক্সপিরিয়েন্স কি হবে, সলিউশনস কি হবে, পেইন রিলিভার্স কি কি আছে সেটা। আর আরেক দিকে থাকছে আমার কাস্টমার প্রোফাইল, যেখানে এই কাস্টমারটা তার নিডস, ওয়ান্টস এন্ড ডিজায়ার কি হবে, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে যখন একটা মেল বন্ধন হচ্ছে তখন আমি ইউএসপি দিয়ে করছি, যে আমি যে প্রোডাক্টটা দিচ্ছি সেটার একটা ইউনিক সেলিং প্রপোজিশন আছে, সেটা এই ভ্যালু দিচ্ছে, সেই ভ্যালু ম্যাপের মধ্যে আমার এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, এই সলিউশনস পাওয়া যাবে, এই পেন রিলিভার্স অপশনস আছে, সেইটা গিয়ে কাস্টমার প্রোফাইলের সাথে ম্যাচ করছে। কি আছে? নিডস আছে, ওয়ান্টস আছে, পেন আছে। কাস্টমারের পেনটাকে রিজলভ করছে, কাস্টমারের নিডস গুলোকে স্যাটিসফাই করছে, ওয়ান্টস গুলোকে কিছুটা মেটাবার চেষ্টা করছে, যেভাবে হয় নিডস গুলোকে স্যাটিসফাই করছে, ওয়ান্টসটাকে মেটাবার চেষ্টা করছে, হোয়াট এভার উই আর মার্কেটিং বেসড অন দ্যাট। সে ভ্যালু ম্যাপটা আর কাস্টমার প্রোফাইল এই দুটো একসাথে এসে সেলার অ্যান্ড বায়ারের একটা ডায়ার তৈরি হচ্ছে, যেখানে আমি ইউনিক সেলিং প্রপোজিশন তৈরি করছি। দ্য পারচেজিং ডিসিশন ইজ অ্যাকচুয়ালি বিং টেকেন বাই দ্য কাস্টমার অ্যান্ড দ্য মার্কেটিং হ্যাজ বিন সাকসেসফুল, দ্য পারচেজিং হ্যাজ বিন মেড। এটা হচ্ছে আমার এন্ড গোল। তো ম্যানেজিং ইন মার্কেটিং এ যেটা আসছে, তাহলে আমি যদি সাম আপ করি, একটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে যখন আমি প্রোডাক্টটাকে তৈরি করছি তখন ক্রিয়েট ভ্যালিউ। একটা প্রোডাক্ট আমি এমন তৈরি করছি, ইট ক্যান বি আ গুড, ইট ক্যান বি গুডস, ইট ক্যান বি সার্ভিস, বাট উই আর ক্রিয়েটিং ভ্যালিউ, উই আর প্রোভাইডিং ভ্যালিউ টু দ্য কাস্টমার। তো প্রোডাক্টের ক্ষেত্রে যখন আমি কথা বলছি, দেন উই আর ক্রিয়েটিং ভ্যালিউ, আদারওয়াইজ ওয়াই শুড দ্য কাস্টমার বাই দ্যাট প্রোডাক্ট। ব্র্যান্ড ম্যানেজমেন্ট যখন চলে আসছে তখন উই আর কমিউনিকেটিং দ্যাট ভ্যালিউ। ফর এক্সাম্পল, আই হ্যাড অলরেডি ডিসকাসড অ্যাবাউট ইট, যে আমি একটা নর্মাল ক্যাফে স্টোরে যাচ্ছি, ঠিক আছে? সেখানে একটা নর্মাল সাদা কাপে আমাকে দেওয়া হচ্ছে একটা কফির কাপ। দিস ইজ এ ভেরি কমন এক্সাম্পল মেনি পিপল মেক। সেই কফির কাপটাকে যখন আমি খাচ্ছি, হয়তো 20 টাকা, হয়তো 30 টাকার একটা কফি আমি খাচ্ছি, বা যেখানে অনেক সময় লোক কোনো সি বিচের পাশে আমায় যখন কফি দেওয়া হচ্ছে, আমি 10 টাকার কাপ পাচ্ছি, 20 টাকার কাপ পাচ্ছি, 30 টাকার কাপ পাচ্ছি, আমি খাচ্ছি। সেখানে কোনো ব্র্যান্ড নেই, সেখানে হয়তো কফিটা খেয়ে আমার ভালো লাগছে। একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট সাবকনসিয়াসলি বা কনসিয়াসলি করা হয়েছে, যে আই এম প্রোভাইডিং ভ্যালিউ। যে কফিটা আমি বিক্রি করছি, সেই কফিটা হয়তো আমি খুব গতর দিয়ে বানিয়েছি, অ্যান্ড পিপল আর গেটিং স্যাটিসফাইড আফটার ড্রিঙ্কিং দ্যাট কফি, ঠিক আছে? তো সেখানে আমার প্রোডাক্ট ম্যানেজমেন্টের একটা স্যাটিসফ্যাকশন হয়ে গেল। ব্র্যান্ড ম্যানেজমেন্টে কখন আসছে? when I am selling the same product, that is a coffee, but it might not be a same product, but in terms of the drink, name of the drink, I am telling coffee. Now how it is different? If I give it in a Starbucks glass, I am charging it 200, 250. Why? প্রোডাক্টের ডিফারেন্স তো ডেফিনেটলি একটু আছে, বিকজ স্টারবাকসের যে মানে প্রসেস আছে, যেভাবে ওরা বিনস গুলোকে সিলেক্ট করছে, যেভাবে ওরা প্রসেস করছে, যেভাবে কফিটাকে বানাচ্ছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট গেম অল টুগেদার। বাট আলটিমেটলি তো কফি একটা 20 টাকা বা 30 টাকা দিয়ে আমি একটা কাপ খাচ্ছি, সেটাকে হয়তো সেরকমই প্রসিডিওর দিয়ে বানানো হলো, কত হলো?
70 টাকা 100 টাকা আমি পাচ্ছি একটা ভালো কোয়ালিটি কফি। সেখানে যখন ওই গ্লাসটার মধ্যে স্টারবাকসের লোগোটা চলে আসছে, সেই যে আমার সাইরেনের লোগোটা চলে আসছে, তখন সেটার দাম হয়ে যাচ্ছে 200 কি 250। কেন? ব্র্যান্ড ম্যানেজমেন্ট। উই আর কমিউনিকেটিং দ্যাট ভ্যালু। স্টারবাকস ইজ আ প্রেস্টিজিয়াস ব্র্যান্ড ইন টার্মস অফ কফি, ইন টার্মস অফ ড্রিঙ্ক, ইন টার্মস অফ স্যান্ডউইচ, হোয়াট এভার ইট ইজ। ড্রিঙ্কের জন্যই বেশি, কফির জন্য স্যান্ডউইচগুলো আদার প্রোডাক্টস, স্যান্ডউইচ অ্যান্ড স্যালাডস অ্যান্ড অল দিস থিংস। তাহলে সেখানে আমি ব্র্যান্ড ভ্যালিউটাকে কমিউনিকেট করছি, যে বাইরে গেলে আমি 30 টাকায় পাবো, এখানে গেলে আমি 250 টাকায় কাপটা কিনছি। জাস্ট একটা কাপের মধ্যে ছবি আছে। অনেক সময় প্লাসিবো হয়ে যায়, যে আমি যখন কফিটা খাচ্ছি হয়তো একদিন একটু অত ভালো তৈরি করা হয়নি, বাট সিন্স আই এম ড্রিঙ্কিং ইট ইনসাইড দ্য স্টারবাকস, আই এম হ্যাভিং এনজয়িং দ্যাট ভ্যালিউ অফ দ্যাট ব্র্যান্ড। দ্যাট ইজ কমিউনিকেটিং দ্যাট ভ্যালিউ। ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান সোসাইটিতে আজকে শুধু এই ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপরে বেস করে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সেক্টর অডিয়েন্সকে অনেকটা গ্র্যাপ করে ফেলেছে, জাস্ট বিকজ অফ ব্র্যান্ড ম্যানেজমেন্ট। মানে বলে না, ফাঁপা অনেক সময় ব্র্যান্ড থাকে যেগুলো কাজের কাজ কিছু করছে না, কিন্তু ন্যারেটিভ বিল্ডিং, রোল প্লে আর ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপরে বেস করে কমিউনিকেশনটা এত সুন্দরভাবে করছে যে পিপল আর বাইং ইট বিকজ অফ ইমোশনাল রিজনস। I will come to that. I will show you a pyramid. Brand strategy সাথে কিভাবে পিরামিডটা হয়। They are purchasing things out of that emotional benefit. অনেক সময় হয়তো আমার ফোমো হয়ে যাচ্ছে, ফিয়ার অফ মিসিং আউট, তার জন্য হয়তো তারা কিনে ফেলছে। অ্যাটলিস্ট বিফোর ফিউ ইয়ার্স এটা হচ্ছিল। রিসেন্টলি দ্য থিংস আর চেঞ্জিং, দ্য থিংস হ্যাভ চেঞ্জড অ্যান্ড ইট উইল চেঞ্জ মোর। বিকজ এই ব্র্যান্ডটা যদি ফাঁপা একটা ব্র্যান্ড হয়, দেন আলটিমেটলি উই আর গেটিং ফুলড, উই আর বিং ফুলড বাই দ্য ব্র্যান্ড। তো আমাদের বুঝতে হবে ব্র্যান্ডটাও কমিউনিকেট হচ্ছে, প্রোডাক্টের মধ্যেও ভ্যালু আছে। সো ভ্যালু, we are creating that value, we are communicating that value. Customer management, we are delivering that value. Product management আমি তৈরি করলাম ভ্যালু, ব্র্যান্ড ম্যানেজমেন্টে আমি কমিউনিকেট করলাম ভ্যালু, কাস্টমার ম্যানেজমেন্টে আমি ডেলিভার করলাম ভ্যালু। সেটা হচ্ছে স্টারবাকসে যখন একজন কফিটা খাচ্ছে, তখন কফিটা খেয়ে সে যে ওই যে এক্সপিরিয়েন্সটা ফিল করছে, বিইং আ কাস্টমার অফ স্টারবাকস বা বাইং দ্যাট কফি ইন স্টারবাকস, এটাও অনেকের কাছে একটা এক্সপিরিয়েন্স। সো ডেলিভারিং দ্যাট ভ্যালু। তো অফারিং একটা প্রোডাক্ট থাকছে, সেটা গুডস অর সার্ভিসেস হতে পারে, সেখানে আমি কাস্টমার প্রোফাইলে দিচ্ছি, যেটা আমি বললাম ভ্যালু ম্যাপের যে প্রপোজিশনটা সেটা। না একটা কাস্টমার আছে, সে কনজিউমার হচ্ছে, সে প্রোজিউমার হচ্ছে। প্রোজিউমার টার্মটাকে খুব ইউজ করা হয়, এটা নতুন খুব হয়ে গেছে, যখন একদম অনেকের একদম ইউজ করে করে যখন পরিপক্ক হয়ে গেছে। বিশেষ করে প্রোজিউমারটা অনেকের ক্ষেত্রে ইউজ করে when we buy the DSLR ক্যামেরা, যারা খুব মানে এনথুজিয়াস্ট থেকে আস্তে আস্তে প্রফেশনাল দিকে যায়, তখন এই প্রোজিউমারটা ইউজ করে। সেটা একটা ফান্ডা আছে, এই কনজিউমার প্রোজিউমার এটাকে ইউজ করে তারা দেখানোর চেষ্টা করে যে তারা শুধু কনজিউমার আর নেই, তারা প্রোজিউমার হয়ে গেছে। সো ডিএসএলআর এর ক্ষেত্রে এটা অনেক সময় খুব ভালো মার্কেটিংটা হয়, যার জন্য 7D বা 5D Mark III বা ওই চত্বরের ফুল ফ্রেমের দিকে যখন লোকে যায়, যখন প্রোজিউমার এগুলো দিয়ে মার্কেটিং করলে পিপল বাই মোর। সো দ্যাটস আ মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, 5 লেভেলস অফ প্রোডাক্ট, এটা আমি পরে ডিটেলে আবার বলবো। জাস্ট আই এম টেলিং দ্য ব্রিফ essence of it. What is it about? What it is about is 5 levels hierarchy. We are talking about a product level hierarchy, যেখানে কোর বেনিফিট একটা থাকবে। যে কোনো একটা প্রোডাক্ট আমি বলি, তার একটা কোর বেনিফিট থাকবে, ঠিক আছে? অ্যাট দ্য সেন্টার অফ ইট কোর বেনিফিট। অনেক জায়গায় বাঁ দিকের ছবিটা ইউজ করা হয়, অনেক জায়গায় ডান দিকের ছবিটা। বাট ইফ ইউ ফলো কোটলার্স বুক অর এনি আদার গ্রেট মার্কেটিং বুকস, ডান দিকের ছবিটা ইউজ করাই বেটার। বাট অনেক জায়গাতে এটাকেও ইউজ করা হয়। কিছু কনসেন্ট্রিক সার্কেলস আছে। অ্যাট দ্য কোর আমার আছে কোর বেনিফিট। আমি কোর বেনিফিট কি পাচ্ছি পারচেজিং দ্যাট প্রোডাক্ট, বা হোয়াট দ্য প্রোডাক্ট ইজ প্রোভাইডিং অ্যাজ দ্য কোর বেনিফিট অফ দ্য প্রোডাক্ট। তার থেকে ওপরে আমি পাচ্ছি বেসিক প্রোডাক্ট। মানে একটা থাকবে না যে কোর বেনিফিট তো এটা আমি পাচ্ছি, তার সাথে বেসিক এই প্রোডাক্ট, মানে এটা না হলে যেন আর চলে না, এটা দিতেই হবে বেসিক প্রোডাক্ট। এক্সপেক্টেড প্রোডাক্ট হচ্ছে সেটারই আরেকটা ভার্সন। মানে এক্সপেক্টেড আমায় 5টা কোম্পানি ওরম দিচ্ছে, তুমি দেবে না কেন? সেটা আমি এক্সপেক্ট করেই আসছি যে তুমি এটা দেবে। আজকে এই ফোনে আমায় ক্যামেরা আছে, এই ফোনে ক্যামেরা আছে, তুমি আমায় ক্যামেরা দেবে না কেন? সেটা আমার এক্সপেক্টেড এর মধ্যে চলে আসছে। অগমেন্টেড প্রোডাক্টটা হচ্ছে আমরা আরেকটা ধাপের ওপরে যাচ্ছি, আরেকটু স্যাটিসফাই করছি কনজিউমারকে বা প্রোজিউমারকে। পোটেনশিয়াল প্রোডাক্ট যখন আছে, কি সেই প্রোডাক্টটা হতে পারে সেটা এখনো নেই, বাট অপরচুনিটিস আছে, সেখানে আমি সেটাকে মার্কেটিং করছি যে পোটেনশিয়ালি এই প্রোডাক্টটা কি হতে পারে। মানে পোটেনশিয়াল প্রোডাক্টটা হচ্ছে ইনোভেশনের একটা খুব জায়গা, যেখানে আমরা প্রচন্ড ইনোভেশন করতে পারি।
আর কোর বেনিফিটটা হচ্ছে ওটা থাকবেই, কোর থেকে এক্সপেক্টেড প্রোডাক্ট পর্যন্ত এখন প্রায় আমরা এক্সপেক্ট করেই ফেলতে পারি। অগমেন্টেড প্রোডাক্টটা একটু তাও আমরা এদিক ওদিক করলাম, পোটেনশিয়াল প্রোডাক্টটা হচ্ছে আমাদের ইনোভেশনের খেলার জায়গা, যেখানে উই ক্যান রিয়েলি সেল সামথিং, উই ক্যান রিয়েলি মার্কেট সামথিং মাচ বেটার, যে এই প্রোডাক্টটা কিনলে ইট ক্যান বি আ পোটেনশিয়ালি ইট ক্যান বিকাম দিস, দ্যাট উই ক্যান মার্কেট। ফর এক্সাম্পল যদি আমি বলি পোটেনশিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি বলি, এই এক্সাম্পলটা আমি পরে আবার নিয়ে এসে ডিটেলে আলোচনা করবো ইউজিং দিস মডেল। একটা মানুষ, একটা পার্সন, হি অর শি, জেন্ডার ইরেসপেক্টিভ অফ জেন্ডার, যোগ আর প্রাণায়াম তাকে কি কি অপরচুনিটিস দেবে, ঠিক আছে? তো সেখান থেকে আমি কিভাবে পাবো? কোর বেনিফিট থাকবে, সেখানে বেসিক প্রোডাক্ট থাকবে, এক্সপেক্টেড প্রোডাক্ট থাকবে, অগমেন্টেড প্রোডাক্ট থাকবে, পোটেনশিয়াল প্রোডাক্ট থাকবে। পোটেনশিয়াল প্রোডাক্টে আমি এটাকে কিভাবে ইউজ করবো, আই উইল কাম টু দ্যাট, বিকজ দ্যাট উইল বি আ ভেরি ইনোভেটিভ থিং। আচ্ছা, ইউটিলিটেরিয়ান শপিং যদি আমি বলি, সেটা হচ্ছে নেসেসিটি প্রোডাক্টস, আমার দরকার তাই আমি কিনছি, নেসেসিটি প্রোডাক্টস। হিডোনিক শপিং হচ্ছে যখন আমার নন নেসেসিটি প্রোডাক্টস, হট করে আমার ইচ্ছে হলো একটা চকলেট খাবো, আমি একটা চকলেট খেয়ে ফেললাম। হট করে আমার ইচ্ছে হলো একটা আইসক্রিম খাবো, আমি একটা আইসক্রিম খেয়ে ফেললাম। হট করে আমার ইচ্ছা হবে একটা বেলুন কিনবো, একটা বেলুন কিনে ফেললাম। হিডোনিক শপিং, হিডোনিক ট্রেডমিল নিয়ে আমি কথা বলেছিলাম, যেটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। স্লট মেশিন যখন ইউজ করা হয় তখন স্লট মেশিনের ব্যাপার আছে, ডোপামিনের একটা ব্যাপার আছে, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের একটা ব্যাপার থাকে। তো রিওয়ার্ড মেকানিজমের একটা আমাদের ব্রেনকে অ্যাফেক্ট করে, সেটার একটা ব্যাপার আছে। তো হিডোনিক শপিংটা হচ্ছে রিলেটেড টু দ্যাট। যখন আমার সেলফ ডিসিপ্লিনটা একটু কম, যখন আমার ইম্পালসেসটা একটু বেশি, যখন আমি ওই বললাম না যে আমি এই একটা স্ট্যান্ড নিই ক্যারেক্টারের, আমি এইটার বাইরে যাবো না, তো মানে যাবোই না, এইটুকুনি আমি যেতে পারি, তার বেশি আমি যাবোই না। তো যাদের ওই ইম্পালসিভ বিহেভিয়ারটা খুব বেশি, তারা হিডোনিক শপিংটাই খুব ভালোভাবে মানে প্রভোক্ট হয়ে যায় আর কি। হঠাৎ করে ইচ্ছা হলো, এটা কেনার কথাও ছিল না, হয়তো শপিং মল, হয়তো ডিপ্রেশন এসছে, সেটাকে মেটাতে চ্যানেলাইজ করতে চলে গেল শপিং মলে। চ্যানেলাইজটা আলটিমেটলি হলো না, একের পর এক খেয়ে গেল, বা হয়তো একটা কিছু জামা কাপড়ের পর জামা কাপড় কিনে গেল, করে জাস্ট একটা নিজেকে স্যাটিসফ্যাকশন দিল। তো হিডোনিক শপিং, সে হয়তো অন্য কিছু একটা অ্যাক্টিভিটি এমন করছে যখন সে হিডোনিক মেকানিজমটা তারা হয়তো অ্যাক্টিভেটেড রয়েছে। তো সে সেটারই একটা অন্য জায়গায় লাইফের গিয়ে সেটাকে ইউজ করছে শপিং এ। হঠাৎ করে ইচ্ছা হলো একটা ব্র্যান্ডেড একটা ব্যাগ নিয়ে চলে এলো, ব্র্যান্ডেড একটা জামা প্যান্ট কিনে চলে এলো, মানে কোনো দরকারই ছিল না, নন নেসেসিটি শপিং। কিন্তু আরেকটা জায়গায় হয়তো সে ফেলিয়ার হয়েছে, সেই জায়গাটাকে কম্পেনসেট করার জন্য সে চলে গেল ঘুরতে, করে এসে যেই সে কিনলো তখন তার একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে। খুব হয় এটা, খুব হয়, বিশেষ করে আমি কয়েকটা জায়গায় তো স্পেসিফিক্যালি খুব দেখেছি এটা, খুব হয়, ইটস এ ভেরি কমন থিং। সেটা হচ্ছে আমার হিডোনিক শপিং, যখন আমার নন নেসেসিটি। আর নেসেসিটি প্রোডাক্টস হচ্ছে বাড়িতে এই জিনিসটা ফুরিয়ে গেছে, আমার এখন এইটা আনতে হবে, বা প্রত্যেক মাসে আমি এইভাবে স্টক করছি আমার গ্রসারিজ, তো সেখানে আমার এটা লাগবে, সেটা আমার নেসেসিটি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমার ইউটিলিটেরিয়ান শপিং। তো কনজামশন হচ্ছে সেটা হচ্ছে টাইম বাউন্ড হতে পারে, লোকেশন বাউন্ড হতে পারে, কোন টাইমের কনটেক্সট অনুযায়ী আমি করছি সেটা হতে পারে। লোকেশন বাউন্ড যখন হচ্ছে তখন সেই অনুযায়ী কনজামশনটা চেঞ্জ হতে পারে। একটা লোকেশনে গেলে আমি এটা কনজিউম করবো না, আর একটা লোকেশনে আমি গেছি তখন কনজামশনটা হয়তো আমি করলাম। সিচুয়েশনাল ইভেন্টস গুলো যেভাবে আমাদের অ্যাফেক্ট করে, সেটা আমি পরে একটা ফ্লো চার্ট দিয়ে বোঝাবো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট মোর। মডেলস, সোফার উই হ্যাভ ডিসকাসড আইডাস বলেছি। আইডাস মানে হচ্ছে এই প্রত্যেক কটার অ্যালফাবেটের একটা মিনিং আছে। যেমন ফর AIDAS, এ মানে হচ্ছে অ্যাটেনশন, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ডি মানে হচ্ছে ডিজায়ার, এ মানে হচ্ছে অ্যাকশনস, এস মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন। কি হচ্ছে সিকিউরিং অ্যাটেনশন। একটা প্রোডাক্ট ফার্স্টে আমার বেচা হচ্ছে, সেটাই আমি অ্যাটেনশনটা সিকিউর করছি কাস্টমারের। তারপরে গেইনিং ইন্টারেস্ট করছি, মানে আমার ইন্টারেস্ট গেইন করলাম যাতে ও কেনার দিকে আস্তে আস্তে যায়, নেক্সট স্টেপটা নেয়। তারপরে কিনলিং একটা ডিজায়ার করছি, মানে ডিজায়ার জাগলো যাতে ও সেটা কেনে। ডিফারেন্ট ওয়েজে হতে পারে, ডিফারেন্ট বেনিফিটস এর উপরে ডিপেন্ড করে হতে পারে। ইনডিউসিং অ্যাকশনস, আমি অ্যাকশনসটাকে ইনডিউস করলাম, যে যাতে সে ওই সিটিএ এর দিকে যায়। বলে না অনেক সময় সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, যাতে সে অ্যাকচুয়ালি কল টু অ্যাকশনটা নেয় বা সিটিএ এর দিকে যায়, যার জন্য আমি তাকে ইনডিউস করলাম অ্যাকশনটা। সেই প্রোডাক্টটাকে পারচেস করলো, আমি পেয়ে গেলাম স্যাটিসফ্যাকশন, বিল্ডিং স্যাটিসফ্যাকশন হলো। সেটা হচ্ছে আমার সাকসেস অ্যাজ আ প্রোভাইডার বা অ্যাজ আ প্রডিউসার, যে আমার প্রোডাক্টটা পেয়ে কাস্টমার স্যাটিসফাইড হয়েছে, তার মধ্যে কোনো একটা চেঞ্জ হয়েছে। রিসেন্টলি আমি বলি, একজন আমার কয়েকটা ভিডিও শুনে বা অন্য কোনো প্রোডাক্ট আমি তাকে দিয়েছিলাম, অন্য একটা আর্টিস্টিক প্রোডাক্ট, একটা আর্ট, সেটা দেখে সে আমায় ফোন করে বললো যে তার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে আফটার পারচেজিং দ্যাট ফ্রম মি।
বা স্পেন্ডিং সাম টাইম উইথ মি। এটা অনেকের ক্ষেত্রেই হতে থাকে লাইফে, মানে এটা নতুন কোনো ব্যাপার না। আমার ক্ষেত্রে হয়েছে, আমি পরে একটা এক্সাম্পল দিলাম, আমি আরো অনেকের ক্ষেত্রে দেখেছি যাদের লাইফে এটা হয়েছে। তো কি হচ্ছে সেখানে, কি হচ্ছে, বিল্ডিং এ স্যাটিসফ্যাকশন। সে এই যে টাইমটা স্পেন্ড করেছে আমার সাথে, বা এই যে আমার প্রোডাক্টটাকে পারচেস করেছে, হোয়াট এভার ইট ইজ, আমার সাথে যে কনভিন্সড হয়েছে কথা বলে, বা তার যে দুঃখ কষ্ট সেটা আমার সাথে শেয়ার করেছে, করে তার মনে হচ্ছে একটা বন্ধু পেয়েছে যার সাথে সে খোলা মনে শেয়ার করতে পারে, এই সবগুলো করে সে তার একটা স্যাটিসফ্যাকশন হয়েছে। তো বিভিন্নভাবে এই স্যাটিসফ্যাকশনটা হতে পারে। ফার্স্টে হচ্ছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, স্যাটিসফ্যাকশন। আমি হয়তো তাকে এমন একটা কিছু টিপ দিয়েছি যেটা হয়তো সে লাস্ট 2 or 3 ইয়ার্সে কোনোদিন বুঝেই পায়নি, বাট ইন উইথ ওয়ান টিপ she could realize what was going wrong with her. Then she gave it a thought, then she could realize what was going wrong, and her life changed. তারপরে হয়তো সে সেটাকে গ্রেটফুলনেস দেখাচ্ছে বা হোয়াট এভার ইট ইজ, বাট আই এম হ্যাপি দ্যাট মাই কাস্টমার ইজ স্যাটিসফাইড, যদি আমি সেই অর্থে দেখি। আরেকটা থিওরি হচ্ছে কি রাইট সেট অফ সার্কামস্ট্যান্সেস, মানে সিচুয়েশন রেসপন্স, যেটা আমি বললাম হিডোনিক শপিং এর ক্ষেত্রে এটা খুব বেশি হয়। একটা সিচুয়েশন তৈরি হয়েছে, একটা সার্কামস্ট্যান্স একটা তৈরি হয়েছে, সেটার সাথে আমি রেসপন্সটা কিভাবে করব। রেসপন্সটা কিভাবে করছি, বাইং সামথিং অর পারচেজিং সামথিং। এটা অনেকে এটা করে, যারা একটু পুরোনো দিনের মার্কেটিং করে তারা এটা খুব করে। বিশেষ করে রবার্ট চিয়ালদিনির বলে একজন লেখকের ইনফ্লুয়েন্স বলে একটা বই আছে, এটাই খুব সুন্দর সুন্দর ইনফ্লুয়েন্স পারসুয়েশন টেকনিক্স দেওয়া আছে। অনেকে আমি দেখেছি যারা এটাকে ম্যানিপুলেশনের জন্য ইউজ করে, বাট দিস ইজ এ রিয়েলি গুড বুক ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অ্যাসপেক্ট অফ ইট। ঠিক আছে, তো কেউ একটা সিচুয়েশন তৈরি করলো, সেখানে একটা রেসপন্স দিয়ে পিপল আর পারচেসিং দ্যাট তৈরি করলো। সো ইউ ক্যান ইউজ ইট ইন এ পজিটিভ ম্যানার, সাম পিপল ডু ইট ইন এ ভেরি ম্যানিপুলেটিভ ম্যানার। তো ম্যানিপুলেশনটাকে জানার জন্য ইউ হ্যাভ টু নো দ্যাট সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস অর দ্যাট প্রসেস। আরেকটা হচ্ছে বাইং ফর্মুলা, যেখানে একটা নিড, একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হয়ে গেছে একটা নিডটা কি হয়ে গেছে, টু সলভ দ্যাট প্রবলেম। তো নিডটা ঘিরে একটা প্রবলেম হয়ে গেছে, সেটাকে আমায় সলভ করতে হবে। নাও টু ফাইন্ড দ্যাট সলিউশন, আই এম অ্যাকচুয়ালি পারচেজিং দ্য প্রোডাক্ট। মানে পারচেস করার পর, কেনার পর আমার অ্যাকচুয়ালি সলিউশনটা আমি পাচ্ছি। তো সেটা তারপরে স্যাটিসফ্যাকশনের জায়গায় যাচ্ছে স্টেপ বাই স্টেপ। আরেকটা হচ্ছে বিহেভিয়ারিয়াল ইকুয়েশন থিওরি। এখানে আমরা ড্রাইভস কিছু থাকে, নিজের হিউম্যান ড্রাইভস, সেখান থেকে কিউজ থাকছে, রেসপন্স থাকছে, সেটা রিইনফোর্সমেন্ট হচ্ছে। ফর এক্সাম্পল, যখন আমি একটা করে ড্রিঙ্ক খাচ্ছি, একটা করে পেক খাচ্ছি, তখন একটা করে আমার রিইনফোর্সমেন্ট হয়ে আমি একটা ফিল গুড ফিলিং পাচ্ছি। তো এটাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি, আমার ড্রাইভ ছিল, কিউ ছিল, রেসপন্স ছিল, রিইনফোর্সমেন্ট ছিল। আমি কিন্তু প্রমোট করছি না এখানে ড্রিঙ্কিং অ্যালকোহল বা এনি কাইন্ড অফ ড্রিঙ্ক যেটা ইজ ইনজুরিয়াস টু ইউর হেলথ। আই এম নট প্রভোকিং ইট, আই এম জাস্ট গিভিং ইউ অ্যান অপশন সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং পার্ট। তো সেইটা যদি আমরা ঠিকভাবে অন্য ক্ষেত্রে মার্কেটিং করি, তাহলে আমরা বুঝতে পারবো যে, ফর এক্সাম্পল, এখান থেকে আমি বুঝিয়ে দিই, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। আমি প্রাণায়াম করি না, আমার শরীরে এই হচ্ছে, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে, আমি একটু জলের ধারে গেলাম, গিয়ে আমি একটু প্রাণায়াম করলাম। দ্য মোর আই এম ডুইং দিস ব্রিদিং প্র্যাকটিসেস অর প্রাণায়াম, আই এম স্টার্টিং টু ফিল বেটার। রিইনফোর্সমেন্ট হয়ে গেল, সেটা একটা রেসপন্স দিয়ে আমি করলাম। রেসপন্সটা কি হচ্ছে, আই এম নট ফিলিং দ্যাট গ্রেট, আই নিড সাম নেচারোপ্যাথি, যার জন্য আমি নেচারে একটু হাঁটতে গেলাম, আমি অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করলাম, গাছের পাতা আস্তে আস্তে হাওয়া দিচ্ছে, সুন্দর একটা পাখি ডাকছে, আমি একটু হাঁটলাম, জলের পাশে গিয়ে একটু প্রাণায়াম করলাম, রিইনফোর্সমেন্ট হয়ে গেল। সেটা একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট, এবং সেটা যদি একটা হ্যাবিটে ডেভেলপ হয়, তাহলে আরো কোনো ক্ষতি নেই। ইউ ক্যান গো টু দ্য মর্নিং ওয়াক ডেইলি ইন ইউর লাইফ অ্যান্ড ইউ ক্যান এনজয় দ্যাট অ্যাজ এ রিইনফোর্সমেন্ট। বিহেভিয়ারিয়াল ইকুয়েশন থিওরি। মিশনারি সেলিং একটা হয়, যেটা মিশনারি নামটা দেওয়া হয়েছে কেন, আগে ওই যে ধর্মের যে কনভার্সন করা হতো, বিশেষ করে অ্যাব্রাহামিক রিলিজিয়ান্সে খুব কনভার্সনটা বেশি করা হয়। তো সেখানে ওই মিশনারি সেলিংটা ওখান থেকে এসছে, যেখানে গুডউইলটা মেনটেন করে তারপরে সেলিং করা। কারণ হয়তো একজনের সাথে কথা বলে তার গুডউইলটা দেখলাম, তারপরে আপনি কি আমার ধর্মে কনভার্ট হবেন, এরকম একটা ব্যাপার। ট্রেড সেলিং, এটাও একটু পুরোনো দিনের, তাও এখনো চলে। ক্রিয়েটিভ সেলিংটা এখন নতুন ভাবে এসছে, কিভাবে ইউ উইল ডু ইট ইন এ ক্রিয়েটিভ ম্যানার, মানে যে একজন এই জিনিসটা কিনতো না, সেও এই জিনিসটা কিনছে, যার জন্য ইউ হ্যাভ টু ডু দ্য কাস্টমার রিসার্চ, কনজিউমার বিহেভিয়ারকে অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে, দেন ইউ আর ডুইং ইউর ভ্যালু প্রপোজিশন। ঠিক আছে, ট্যাঞ্জিবল হতে পারে, ইনট্যাঞ্জিবলসও হতে পারে। প্রোডাক্ট মার্কেট গ্রিড একটা আছে, এখানে আমি রাইট সাইডে বলছি হচ্ছে বিটুইন কাস্টমার্স অ্যান্ড বিটুইন প্রোডাক্টস, আর একটা এখানে বলছি যে ডমিনেন্ট ইন্টারডিপেন্ডেন্স আর ডমিনেন্ট এক্সপার্টিস। প্রোডাক্ট টেকনোলজিসটা আছে আর কাস্টমার অ্যাপ্লিকেশনসটা আছে।
বিটুইন কাস্টমার যদি প্রোডাক্ট টেকনোলজিস হয় সেখানে আমরা প্রোডাক্ট স্পেশালিস্ট হয়ে যাচ্ছে। বিটুইন প্রোডাক্টস আর প্রোডাক্ট টেকনোলজিস্ট হয় তাহলে আমার ফুল লাইন সেলস পারসন হয়ে যাচ্ছে সাপোর্টেড বাই প্রোডাক্ট ম্যানেজার। ঠিক আছে, তাহলে বিটুইন প্রোডাক্টস হচ্ছে প্রোডাক্ট টেকনোলজিস আছে, দুটো যেখানে কনভার্জ করছে এইটা ফুল লাইন সেলস পারসন হয়ে যাচ্ছে। কাস্টমার্স অ্যাপ্লিকেশনস হচ্ছে বিটুইন কাস্টমার, সেখানে আমার কাস্টমার স্পেশালিস্ট হয়ে যাচ্ছে সাপোর্টেড বাই মার্কেটিং ম্যানেজার। মানে কাস্টমার স্পেশালিস্ট মানে হচ্ছে কাস্টমারের অ্যানালিসিসটা সে খুব ভালোভাবে করেছে, মার্কেটিং ম্যানেজার তাকে সাপোর্ট করছে হয়তো স্ট্র্যাটেজিক্যালি ইন আদার ওয়েজ, বাট ওখানে কাস্টমার স্পেশালিস্ট। আর আগেরটা ছিল বিটুইন প্রোডাক্টস আর প্রোডাক্ট টেকনোলজিসে ফুল লাইন সেলস পারসন, ফুল লাইন সেলস পারসন, ফুল লাইন সেলস পারসনস সাপোর্টেড বাই প্রোডাক্ট ম্যানেজার। প্রোডাক্ট ম্যানেজার কি করছে, স্ট্র্যাটেজিটাকে ডেভেলপ করছে। আর যারা সেলস পারসনস আছে তারা হচ্ছে এই সেলস কোটাটাকে মেনটেন করতে গিয়ে তাদের একটা ট্রেনিং করা হয়েছে, দে আর গোয়িং টু দ্য পিপল, দে আর সেলিং দেয়ার প্রোডাক্ট অ্যান্ড পিপল আর বাইং দেয়ার প্রোডাক্ট অ্যান্ড দে আর ডুইং ইট বেসড অন দ্য সেলস কোটা। ঠিক আছে, তো সেখানে সেলস ম্যানেজমেন্ট, সেলস ডিস্ট্রিবিউশন, অল দিস থিংস ম্যাটার। আবার কাস্টমার্স অ্যাপ্লিকেশন যখন হয়ে যাচ্ছে তার সাথে বিটুইন প্রোডাক্ট যখন হয়ে যাচ্ছে তখন এই ফুল লাইন সেলস পারসনই আমি পাচ্ছি স্পেশালাইজড বাই কাইন্ড অফ কাস্টমার। দুটোর ক্ষেত্রে দুটো ডিফারেন্ট আছে, সেটা বেসড অন হোয়াট, ডমিনেন্ট ইন্টারডিপেন্ডেন্স অ্যান্ড ডমিনেন্ট এক্সপার্টিস। প্রোডাক্টে আপনার এক্সপার্টিস থাকতে পারে, কাস্টমার এক্সপার্টিস থাকতে পারে। যদি আমার প্রোডাক্ট এক্সপার্টিসটা থাকে তাহলে প্রোডাক্ট স্পেশালিস্টের দিকে আমি টেনটা করছি, যদি আমার কাস্টমারের দিকে এক্সপার্টিসটা থাকে তাহলে আমার কাস্টমার স্পেশালিস্ট হয়ে যাচ্ছে। যে যেটা স্পেশালিস্ট, কেউ হতে পারে প্রোডাক্ট, কেউ হতে পারে কাস্টমার। প্রোডাক্ট মানে হচ্ছে যে ভ্যালু ম্যাপের লেফট সাইডটা, যেখানে আমি ভ্যালু প্রপোজিশন যেটা দিচ্ছি সেইটা অনুযায়ী আমি খুব ওয়েল অ্যাওয়্যার অফ দ্যাট and I can make the strategies based on that. That's why I'm the product specialist. কাস্টমার এই সাইডে আমার কাস্টমার প্রোফাইল যেটা আছে সেটা যারা খুব ভালোভাবে জানে তারা হচ্ছে কাস্টমার স্পেশালিস্ট। তারা জানে কাস্টমার প্রোফাইলটা কেরম আছে, তাদের নিডস, ওয়ান্টস, ড্রাইভস গুলো কি কি হবে, হাউ দে উইল বি এবল টু প্রোভাইড এ সলিউশন সো দ্যাট দে ক্যান ফুলফিল দেয়ার নিডস, ওয়ান্টস অ্যান্ড ডিজায়ার্স অ্যান্ড দে ক্যান বি স্যাটিসফাইড অলসো। সেখানে কাস্টমার স্পেশালিস্ট চলে আসছে। আর রাইট সাইডে যারা আছে ফুল লাইন সেলস পারসনস, একজন হচ্ছে সাপোর্টেড বাই প্রোডাক্ট ম্যানেজার যখন এটা প্রোডাক্ট টেকনোলজি হচ্ছে, আর কাস্টমার অ্যাপ্লিকেশন যখন হচ্ছে তখন হচ্ছে সাপোর্টেড বাই কাস্টমার। ঠিক আছে, ইন্টারডিপেন্ডেন্স হবে। আচ্ছা, আর্কিটাইপস বলতে এটা নতুন এটা রিসার্চের মধ্যে বেরিয়েছে যে 5 রকমের আর্কিটাইপ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হ্যান্ডস অফ, যারা বেশি হচ্ছে হ্যান্ডস অফ, এটা হচ্ছে 28%। এটা বলে দেবে যে দিস ইজ নট মাই প্রবলেম, নট দ্যাট রিলেশন টাইপ। মানে দিস ইজ নট মাই প্রবলেম, এটা হচ্ছে তাদের কমন সেইং। তারা বিভিন্ন ভাবে এটা বলতে পারে, বাট আলটিমেটলি দে আর সেইং দ্যাট দিস ইজ নট মাই প্রবলেম, সামওয়ান এলসেস প্রবলেম অর ইয়োর্স প্রবলেম, হোয়াট এভার ইট ইজ। এরা খুব একটা রিলেশনশিপের মধ্যে থাকে না। হঠাৎ করে যদি ইচ্ছা হলো এদের কেউ কেউ হয়তো কিনে নিল, প্রোডাক্টটাকে পারচেস করলো, বাট এদের মধ্যে কোনো রিলেশনশিপের সেরকম খুব একটা ব্যাপার নেই। লয়াল কাস্টমার যে হবে এরকম কোনো ব্যাপার নেই। আরেকটা হচ্ছে লুজ ক্যানন্স, তারা হচ্ছে 21%, জাস্ট ডুইং মাই থিং। সেই করতে করতে যেটুকুনি তারা মাঝে মাঝে কিনলো সেটা, এই জাস্ট ডুইং মাই থিং, এটার সাথে যদি সামহাউ উই ক্যান অ্যাসোসিয়েট দ্যাট প্রোডাক্ট, যেটা অপোজিট সাইড খুব ভালোভাবে করতে শিখেছে, কিন্তু তারপরে যেহেতু সেটা কোনো ভ্যালু প্রোভাইড করে না বলে সেটা লং লাস্ট করে না। বাট যদি আমরা সেরকমভাবে উই ক্যান মার্কেট দ্যাট জাস্ট ডুইং ইউর থিং, বাট দ্য প্রোডাক্ট উই আর প্রোভাইডিং টু ইউ অর মার্কেটিং টু ইউ, দ্যাট ইজ helping you to do the same thing in a better way. So you are doing just your thing, but this product is helping you to do it in a much better way. ঠিক আছে, ফর এক্সাম্পল জাস্ট ডুইং মাই থিং, কেউ হয়তো খুব জিমিং করে এক্সারসাইজ করে, তার সামনে আমি যোগ বা প্রাণায়াম নিয়ে গেলাম বা পাইলাটিস নিয়ে গেলাম বা আমার কোনো শুধু পশ্চার হাঁটা যোগা নিয়ে গেলাম। ঠিক আছে, দে আর ডুইং জাস্ট দেয়ার থিং অনলি। কিন্তু যখন হাঁটা যোগাটা সে ইউজ করতে শুরু করলো, সে দেখলো যে শুধু আমার বডি বিল্ডিং বা স্ট্রেংথ ট্রেনিং এর বাইরেও আমার আরো কতগুলো কেনপো, ক্যারাটে হতে পারে, কুংফু হতে পারে, অন্য যে অপশনস গুলো আছে বা যোগের অন্য যে আসনাস গুলো বা পশ্চার্স গুলো আছে সেগুলো আমার কাছে অপশনস আছে, ওগুলো ইউজ করেও আই ক্যান ডু জাস্ট মাই থিং। তাদের এভাবে আমরা মার্কেট করতে পারি লুজ ক্যানন্স। সোশ্যাল ভিজিটার্স যারা হয় 19%, সেটা হচ্ছে চিয়ার্স এভরিওয়ান। মানে সোশ্যাল ভিজিটার্স মানে হচ্ছে একটু পার্টি পছন্দ করবে, সোশ্যাল গ্যাদারিং পছন্দ করবে। সোসাইটি অনেক সময় ফোমোটাও এখানে খুব কাজ করে, মানে ফিয়ার অফ মিসিং আউট, যে বাকি একজন কিনছে সোসাইটাল প্রেসারে সেও একজন কিনে ফেললো, একজনের গাড়ি কেনা হচ্ছে সেও দেখা দেখি একটা গাড়ি কিনে ফেললো। ফলে চিয়ার্স এভরিওয়ান তো সোশ্যাল ভিজিটারে 19% এরা এরম থাকে। ডিল মেকার্স থাকে হচ্ছে ওয়্যার ডু উই সাইন, 18%। এটা একদম ডিল মেকার্স, একটা জিনিস দেখলো আমরা যদি ঠিক মতো মার্কেটিং করতে পারি, দে আর রেডি টু সাইন, দে আর রেডি টু পারচেজ। গ্রোথ চ্যাম্পিয়ন যারা হয় 14%, এরা হচ্ছে লং টার্ম কাস্টমার সাকসেস।
এদের ক্ষেত্রে রিলেশনশিপটা খুব ম্যাটার করে। ইভেন সোশ্যাল ভিজিটর যদি আমি বলি, ডিল মেকার যদি আমি বলি, গ্রোথ চ্যাম্পিয়ন্স যদি আমি বলি, এই তিনজনের বিশেষ করে এই তিনটের আর্কিটাইপের রিলেশনশিপটা খুব ম্যাটার করে। মানে it is not a one time or two time transaction, rather we are building a long term relationship so that they will be able to buy from us more than once, maybe for years, and we will be able to provide good service or goods to those customers. তো এখানে পোস্ট পারচেজিং বিহেভিয়ারটাও খুব ম্যাটার করছে। মানে ওয়ান্স অ্যান্ড টুয়াইস একটা ট্রানজাকশন হয়ে গেল, আমি একটা বাজে প্রোডাক্ট তাকে দিয়ে দিলাম উইচ ইজ নট অ্যাডিং এনি ভ্যালু টু দ্য কাস্টমার, দে আর নট গোয়িং টু ডু রিপিটেড বাইং, right? They are not going to be repeated customers. So that is my fault because I couldn't build a relationship with them. That's why social visitor, deal makers এবং growth champions, we have the opportunities to build great relationships with them. Especially growth champions এর ক্ষেত্রে we can build really long term success and relationships. কাস্টমার লয়্যালটিটাও এখানে খুব ম্যাটার করে। যেটা আমাদের খুব দরকার, এটা নিয়ে আমি আরো কথা বলবো, যে স্টোরি টেলিং। আমি ন্যারেটিভ আর রোল প্লে নিয়ে বারবার বলেছি যে উই হ্যাভ টু টেক অ্যাডভান্টেজ অফ দিস থিংস। Three things, if I mention broadly, we have to think about role play, we have to think about narrative, we have to think about communication. Now, when we are talking about narrative, that is the most important part of storytelling is building that narrative. But যখন we are providing the value, when we are providing the value, we don't have to be concerned about whether our narrative is good or bad, because we are building that narrative based on that value we are providing, the brand we are communicating, the service we are delivering, the product we are delivering, ঠিক আছে, the goods we are delivering. So for that reason আমাদের ন্যারেটিভটা, এখানে অনেকে ভাবতে শুরু করে ন্যারেটিভ মানে কি একটা ইনঅথেন্টিক ম্যানিপুলেটিভ ব্যাপার, একদমই নয়। We are building a narrative so that we can market it in a better way, but we are not compromising with the value while creating that product. We are not compromising with the value while communicating that brand, while communicating the value of the brand. We are not compromising while delivering that to the customers, right? So at the basic place we are sorted, we are not concerned about that. Now it is the next step, that how we are building that narrative, or we are doing role play so that we can position the product in front of the consumer or the customer in a better way. So that's why we are using storytelling, narrative, role play, communication, whatever it is. আমরা কমিউনিকেট করছি ইন এ বেটার ওয়ে। প্রোডাক্ট তো আমাদের কাছে, আমরা জানি যে যেটা আমরা প্রোভাইড করছি ওটা নিয়ে আমাদের কোনো সন্দেহই নেই। We are very sure that the product we are providing, that is like above the best standards or at par with the best standards. That is our main concern. তারপরে যে নেক্সট স্টেপটা নিয়ে we have to think about, we are not only concerned about the products now, we are also concerned about how we take that product or that value of the brand, how we communicate that to the customers through storytelling, through role play, through narrative. এটা হতে পারে ক্রস কালচারাল, হতে পারে গ্লোবাল ওয়েতে, হতে পারে ইন্টারনাল ওয়েতে, হতে পারে যেখানে আমরা নিজেদের কান্ট্রিম্যানদেরই করছি সেটা হতে পারে। ক্রস কালচার করতে গেলে আমাদের একটু কালচারটা বুঝতে হবে, কোন কালচারে কোনটা ম্যাটার করে। তো সেখানে ডিপেন্ডিং অন দ্য কমিউনিকেশন উই আর কমিউনিকেটিং। Whatever theories we have discussed so far, we can use all those theories and we can use some of them also depending on the culture we are selling it to, or we are selling it to our own countrymen. Own countrymen করতে গেলেও সেখানে সেগমেন্টেশন রয়েছে, which will come in the next slides. We will discuss that in the next slides. যে সেখানে জিওগ্রাফিক সেগমেন্টেশন হচ্ছে, সাইকোগ্রাফিক সেগমেন্টেশন হচ্ছে, ডেমোগ্রাফিক সেগমেন্টেশন হচ্ছে, বিহেভিওরিয়াল সেগমেন্টেশন হচ্ছে। সেটা আমাদের দেশের মধ্যে, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে একটা খুব বুমিং মার্কেট আর কি ইন্ডিয়া। এবং আরেকটা যেটা আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা খুব ডাইভার্সিফাইড মার্কেট। ইট ইজ নট লাইক সবাই একটা একই রকম কাস্টমার আমাদের সবকিছু বাই করছে। উই হ্যাভ এ ভেরি ডাইভার্সিফাইড ভাইব্রেন্ট মার্কেট ইন ইন্ডিয়া, আর পপুলেশনটাও হিউজ। সো ফর দ্যাট অনেকেরই নজর আছে ইন্ডিয়া অ্যাজ এ মার্কেট, ঠিক আছে। So if we can communicate it in a better way, then in the next coming years we will be able to position our product, be it anything, idea jodi hoy idea, we will be able to position it in a better way to our own countrymen also. So that is something we cannot ignore anymore. Genuine relationship between the producer and the customer, we are building genuine relationship, যেটা বললাম লাস্টের ক্ষেত্রে। আমি বললাম যে লং টার্ম একটা সাকসেসকে আমরা ভ্যালু করছি, বিশেষ করে গ্রোথ চ্যাম্পিয়ন, social visitors, deal makers.
we are focused on the relationship also. So we are building genuine relationships. It's not a fake relationship যে আমি তার কাছে একটা কিছু বেচলাম, পরে পিছনে গিয়ে আমরা হাসাহাসি করছি যে বেচলাম, দেখো একে মুরগি বানিয়েছি, একে বোকা বানিয়েছি. So that is not the thing we are doing. Some people do that, we are not them. That is a very important consideration we have to make, because we are providing value. We are not communicating like a shallow product. We are communicating value through the product, as well as we are communicating the brand. So we are building genuine relationships, repeated customers, brand equity সেখানে থাকে. সেখানেও যখন আমি আবার বলবো যে একটা কংক্রিট ব্র্যান্ড ইকুইটি যখন আমরা তৈরি করছি, that can generate goodwill also, that can help the customer purchase more products from you, because brand equity matters a lot, especially in a place like India যেখানে একটা আইকনোগ্রাফি বা একটা কি বলবো একটা মানে একটা অবতার হিসাবে ধরা, একটা জায়গা, একটা হিরোইজমের একটা জায়গা দেওয়া, এইগুলো লোকেদের মধ্যে খুব আছে. সো ব্র্যান্ড ইকুইটিটা যার জন্য খুব চলে এবং সেটা লোকে খুব ভরপুর ইউজ করেছে ওভার দ্য ইয়ার্স. দ্যাটস ওয়াই ইফ ইউ ওয়ান্ট টু পজিশন ইউর প্রোডাক্টস, মানে আমাদের ইন্ডিজিনাস প্রোডাক্টস বলি, কালচারাল, অথেন্টিক কালচারাল প্রোডাক্টস দ্যাট আর রুটেড টু দ্য কালচার, যদি আমরা সেটাকে পজিশন করতে যাই, উই হ্যাভ টু টেক কেয়ার অফ ব্র্যান্ড ইকুইটি অলসো. ঠিক আছে? কনটেক্সচুয়ালাইজ, পার্সোনালাইজ, পুট মিনিং টু ইট, যেটা আমি বারবার এতক্ষণ ধরে আলোচনা করলাম যে কনটেক্সচুয়ালাইজ, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ ক্যানট ইগনোর ইট এনিমোর. পার্সোনালাইজ করতে হবে খুব ভালো, বিশেষ করে মিলেনিয়ালস অ্যান্ড জেনজির ক্ষেত্রে. দে ওয়ান্ট সামথিং উইচ ইজ ভেরি পার্সোনালাইজড, বিশেষ করে জেনজির ক্ষেত্রে, মানে তারা একটু পার্সোনাল ভ্যালুটাকে বেশি প্রেফার করে. সো ইফ ইউ ক্যান প্রোভাইড দেম দ্যাট ইন টার্মস অফ মার্কেটিং, দেন দে উইল বি এবল টু পারচেজ দ্যাট প্রোডাক্ট and put meaning to it, put some meaning to it, which is bigger than the product. That is the best way. প্রোডাক্ট তো একটা কিনছে, যেটা আমি ওই যে প্রোডাক্ট লেভেল হায়ারার্কিতে যেটা বলেছিলাম, প্রোডাক্ট যখন ও কিনছে তখন ও কোর বেনিফিট পাচ্ছে, বেসিক বেনিফিট পাচ্ছে, এক্সপেক্টেড প্রোডাক্ট পাচ্ছে, অগমেন্টেড প্রোডাক্টও না হয় পেয়ে গেল, পোটেনশিয়াল প্রোডাক্ট কি হতে পারে, পুট মিনিং টু ইট so that he or she can buy that product more. Something bigger than the product, what the product can do more than just buying that product. That experience, if we can sell, the experience if we can market, then we will be able to market in a better way. That is the new way of doing marketing. Segmentation আমি একটু বলি, সেখানে ব্রড বেসড হতে পারে, জেনারিক হতে পারে. জেনারিকটা জেনারেলি করলে অনেক সময় হয় কি, ঠিক মতো হয় না, কেন জেনারিক তো সবাই সবকিছু কেনে না. তো জেনারিকটা বললে অনেক সময় উই মিস আউট দ্য কাস্টমার, রাইট টাইপ অফ কাস্টমার্স. তারপরে আবার খরচাটা অনেক সময় বেড়ে যায় অনেকের ক্ষেত্রে, বিশেষ করে যদি অ্যাডভার্টাইজমেন্ট কেউ করে. Rather you can do the segmentation and target the specific market, and then you can move to the auxiliary markets. কিন্তু আগে থেকেই যদি একটা জেনারিক মার্কেটকে আমি অ্যাডভার্টাইজ করতে যাই, আমার কস্টটাও বেড়ে যাবে, হয়তো আমি সাকসেসফুল আমার মেট্রিক্সও পেলাম না যে অ্যাকচুয়ালি ওটা সাকসেসফুল হয়েছে আইএমসিটা, সেটাও একটা খুব বড় ব্যাপার. তো ডেমোগ্রাফিক হতে পারে, নিড বেসড হতে পারে, অ্যাসপিরেশনাল হতে পারে, সব রকমই হয়. 4 রকম সেগমেন্টেশন আমি বলেছি. একটা হচ্ছে জিওগ্রাফিক্স, যে পোটেনশিয়াল কোডস রয়েছে, সোশিও ইকোনমিক ইন্ডেক্সেস ফর এরিয়াজ রয়েছে, টাউন আছে, সিটি আছে, রিজিয়ন আছে, সাইজ আছে, ক্লাইমেট আছে, কমিউনিটিস আছে, কান্ট্রিজ আছে, রুরাল, সাবারবান আর আরবান এরিয়াজ, এই সব কিছু জিনিস ডিপেন্ড করে. ফর এক্সাম্পল, লেট মি টেল ইউ, যে সেগমেন্টেশনের ক্ষেত্রে কি বলবো, মানে একটা খুব ছোট এক্সাম্পল দিলে, আরবান, সাবারবান আর রুরাল এরিয়ায় আমার মার্কেটিংটা ডিফারেন্ট হবে কিভাবে. আজকে আরবান এরিয়ায় যদি একটা শ্যাম্পুর কেউ বটল কেনে, আমায় তখন রুরাল এরিয়াতে যাওয়ার জন্য একটা স্যাশে বানাতে হবে, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকার একটা স্যাশে. তাদের হয়তো যে কনজিউমারের বিহেভিয়ার, সেটা হয়তো তারা বটল কিনছে না, তারা হয়তো স্যাশে কিনছে. যখন একটা সসের বোতল আমরা বানাতে যাচ্ছি, আমরা কাচের বোতলটা হয়তো তারা কিনছে না, তার জন্য আমাদের পাউচ কিছু বানাতে হবে, স্যাশে বানাতে হবে, ছোট ছোট যে প্লাস্টিকের প্যাকেটগুলো থাকে, 3 টাকা 4 টাকা দিয়ে তারা কিনছে. সো ডিপেন্ডিং অন দ্যাট কনজিউমার বিহেভিয়ার, মেবি উই ক্যান পুট বোথ অফ দেম টুগেদার ইন আ মার্কেট. তাদের যেটা ইচ্ছে হলো তারা বাই করলো, বাট হয়তো তারা স্যাশেটা, যতদূর দেখা গেছে অ্যানালিটিক্সে, স্যাশে বা পাউচটা তারা বেশি ব্যবহার করছে, বটলটা একটু কম ব্যবহার করছে. তার মধ্যে তো এক্সেপশন থাকে. তো সেই অনুযায়ী রুরাল, সাবারবান, আরবান এরিয়াজে আমার করতে হবে. যখন আমি সিনেমা থিয়েটারের কথা বলি, সেটাও মাথায় রাখার একটা ব্যাপার. আরবান এরিয়াজে হয়তো একটা পিভিআর সিনেমার একটা অন্য ধরনের সিনেমা হল হয়তো চলবে, সেটা একটা রুরাল এরিয়াতে হয়তো পিভিআরটা ওরমভাবে চলবে না, তার জন্য আমার অন্য একটা ধরনের ব্যবস্থা করতে হবে. বা যদি রুরাল এরিয়াতেও একটা সাবারবান এরিয়া আছে যেখানে গিয়ে লোকে সিনেমা দেখছে, সেখানে যদি আমরা সেখানে পজিশনটা করি. সো ইন এভরি ওয়ে ইট ম্যাটার্স এ লট. ডেমোগ্রাফিক্স, এজ আছে, জেন্ডার আছে, ন্যাশনালিটি আছে, রেস আছে,
এথনিসিটি আছে, রিলিজিয়ান আছে, ইনকাম আছে, এডুকেশন আছে, ল্যাঙ্গুয়েজ স্পোকেন আছে, কান্ট্রি অফ বার্থ আছে, ওয়েট আছে, হাইট আছে, ডেমোগ্রাফিক্স। 25 to 34 বলা হচ্ছে খুব ভালো একটা অডিয়েন্স ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য। তারপর 18 to 24 কিভাবে করছে, 37 to 45 কিভাবে করছে, এরকম সব এজ ওয়াইজ সেগমেন্টেশন হয়। আরো অনুযায়ী জেন্ডার ওয়াইজ সেগমেন্টেশন হয়, মেল ফিমেল হলে কিভাবে করবে, থার্ড জেন্ডার হলে কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করছে, রেস আছে, রিলিজিয়ান হিসাবে কিভাবে প্রেফারেন্সেস গুলো হচ্ছে, এগুলো সব ম্যাটার করে। কনজিউমার প্রোফাইল যখন আমরা তৈরি করছি, উই ক্যান ডু দ্য সেগমেন্টেশন বেসড অন দিস। সাইকোগ্রাফিক্স, যেখানে আমার বাজেট থাকছে, মোটিভেটার্স থাকছে, ইমোশনস থাকছে, বিলিভস থাকছে, ভ্যালিউস থাকছে, পেন পয়েন্টস থাকছে। আজকে একটা গ্রামের লোকের যে পেন পয়েন্ট হবে, একটা শহরের লোকের পেন পয়েন্ট সেটা নাই হতে পারে। একজন শহরের লোক হয়ে হয়তো গ্রামের পেন পয়েন্ট বুঝছে, তার জন্য সে কনজিউমারটাকে বুঝেছে, রিসার্চ করেছে, তার পেন পয়েন্টস গুলো বুঝেছে। ফর এক্সাম্পল, টাটা ন্যানো যখন তৈরি হয়েছে, তখন সেই কম পয়সায় একজন ফ্যামিলিকে কিভাবে গাড়ি দেওয়া যায়, সেটা হচ্ছে একটা ভিলেজারের পেন পয়েন্ট, সেটা বুঝে একটা গাড়িকে প্রডিউস করা হয়েছে। সেরকম ভাবে আরো অনেক ক্ষেত্রে আছে, অনেক বাইক তৈরি হয়েছে, যেখানে স্কুটি তৈরি হয়েছে, যেটা হয়তো একটা রুরাল পিন পয়েন্ট থেকে ভেবে করা হয়েছে। সেখানে যখন আরবান ওয়েতে করা হচ্ছে, তারাই একটা বাইক তৈরি করছে যেটা আরেকটু হাই এন্ড বাইক। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল এরকম থাকে। তারপরে পেন পয়েন্টস থাকে, অ্যাটিটিউডস থাকে, সোশ্যাল অ্যান্ড কালচারাল নর্মস থাকে, ওপিনিয়ন্স থাকে, রোলস থাকে, অ্যাক্টিভিটিস থাকে। তো এই সবকিছুর উপর ডিপেন্ড করে সাইকোগ্রাফিক একটা সেগমেন্টেশন হয়। খুব ইম্পর্টেন্ট, বিলিফস আর ভ্যালুসটা খুব ইম্পর্টেন্ট, বিকজ you based on your perception, learning, beliefs and values, আমি এরপরে বলবো একটা ফ্লো চার্ট দেখাবো, you can decide your purchasing behavior. You can like it can influence your purchasing procedure or your decision making process, buyer decision making process. So that's a very important thing you cannot ignore. বিহেভিয়ারিয়াল বলতে গেলে হবিস থাকছে, হ্যাবিটস থাকছে, পারচেজিং স্টাইল থাকছে, সোশ্যাল মিডিয়া ইউজ থাকছে, মোবাইল ফোন ইউজ থাকছে, মিডিয়া কনজাম্পশন ইউজ থাকছে। কেমন একটা জিনিস দিয়ে বলি, আজকে গ্রামে ইউটিউবটা লোকে অনেকে ইউজ করছে, অনেক ইউটিউব চ্যানেল হয়ে গেছে যেখানে গ্রামে রান্না বানিয়ে শেখানো হচ্ছে, আরো অনেক কিছু। তারা গ্রামের থেকে ভিডিও করে সেগুলোকে দেখছে, এবং শহরের লোকও দেখছে, গ্রামের লোকও দেখছে। তো সেখানে আমায় দেখতে হবে মোবাইল ফোনের ইউজটা কি হচ্ছে, সেখানে টাওয়ার কি আছে, ব্যান্ডউইথ কি আছে, তারা কি ওয়াইফাই পাচ্ছে, তার ডেটা ইউজেজ কতটা আছে, বেসড অন দ্যাট সে তাকে আমরা কতটা মার্কেট করতে পারবো, কিভাবে তার নিডগুলোকে স্যাটিসফাই করতে পারবো। ওয়ারাস একটু শহরে গেলে আমরা একটা হাই স্পিডের ওয়াইফাই পাচ্ছি, যেটা সবসময় আমরা রুরাল এরিয়াতে পাচ্ছি না। হাই ফাই একটা মানে হাই স্পিড একটা ওয়াইফাই এর জন্য সেখানে আমরা কিভাবে মার্কেট করবো, ডিপেন্ডিং অন আমার সেগমেন্টেশন হয়ে গেল, বিহেভিয়ার সেগমেন্টেশন, হ্যাবিটস, হবিস। একজন হয়তো আরবান এরিয়াতে গাড়ি ইউজ করছে, একটু হাই এন্ড গাড়ি, যেটা হচ্ছে একটু পশ গাড়ি, আরেকজন রুরাল এরিয়াতে সেটা করছেই না, হয়তো রাস্তায় গর্ত আছে সেই গাড়ি নিয়ে এসে যাবেই না, তখন সে একটু লো লেভেলের, একটু মিডিয়াম লেভেলের বা লো লেভেলের একটা গাড়ি কিনছে। সো ডিপেন্ডিং অন দ্যাট উই আর সেগমেন্টিং দ্য মার্কেট। একটা মার্সিডিজ যদি আমি একটা গ্রামে গিয়ে বিক্রি করি, তখন চট করে লোকে কিনবে না, হয়তো একজন দুজন কিনতেও পারে, সবাই তো কিনবে না। তো যখন সেটা আমি মার্কেট করছি, আমায় দেখতে হবে সেখানে কখন আমি নিয়ে যাচ্ছি, কোন গাড়ি নিয়ে যাচ্ছি, সেই গাড়িটা তখন তারা কিনলো, বা হয়তো গাড়ি না কিনে তারা বাইকটা কিনলো, কেন তাদের মোবিলিটি হয়তো বেশি ম্যাটার করছে। সো ডিপেন্ডিং অন দ্য বিহেভিয়ার উই উইল চেঞ্জ আওয়ার মার্কেটিং স্ট্র্যাটেজিস। এইটা খুব ইম্পর্টেন্ট, আই উইল জাস্ট মেনশন দ্যাট, যে আমরা যখন একটা ব্র্যান্ড বা স্ট্র্যাটেজি করছি, তখন আমাদের লো থেকে যদি উপরের দিকে যাই, তাহলে একদম লোয়ার লেভেলে আছে আমাদের ফিচার্স অ্যান্ড বেনিফিটস। ফিচার্স অ্যান্ড অ্যাট্রিবিউটস মানে, ফিচার্স অ্যান্ড অ্যাট্রিবিউটস মানে হচ্ছে কি, মোস্ট ডিস্টিংগুইশেবল প্রোডাক্ট অ্যাট্রিবিউটস বা ফিচার্স। মানে একটা প্রোডাক্ট থেকে আমি আরেকটা প্রোডাক্টকে ডিস্টিংগুইশ করবো, মানে আলাদা করে দেখবো, তার জন্য আমার কি কি অ্যাট্রিবিউট বা ফিচার থাকা উচিত। তো সেটা হচ্ছে আমার ফিচার্স বা অ্যাট্রিবিউটস। একটা ফোন তো একটা গাড়ি নয়, একটা ফোন হচ্ছে একটা ফোন, তার কিছু ফিচার্স বা অ্যাট্রিবিউটস আছে, একটা গাড়ির কিছু ফিচার্স বা অ্যাট্রিবিউটস আছে। তো মোস্ট ডিস্টিংগুইশেবল প্রোডাক্ট অ্যাট্রিবিউটস বা ফিচার, তাহলে সেইটা আমার এসে গেল ফার্স্টে একটা প্রোডাক্ট বা ব্র্যান্ডের একটা প্রোডাক্টের সাথে। ফাংশনাল বেনিফিটস কি হচ্ছে, যেটা হচ্ছে ট্যাঞ্জিবল বেনিফিটস টু দ্য ইউজার। ট্যাঞ্জিবল বেনিফিটস মানে যেটাকে আমি ট্যাঞ্জিবল ওয়েতে রিয়েলাইজ করতে পারছি, সেটা কি দিচ্ছে ওই প্রোডাক্টটা, তখন আমি সেটা হচ্ছে ফাংশনাল বেনিফিটস। ফাংশনালি কিভাবে ওটাকে কাজ করছে, যদি আমি সোজাভাবে বলি, কাজটা কি করছে, ট্যাঞ্জিবল আমি কি দেখতে পাচ্ছি, আমাকে প্রোভাইড কি করছে কাজটা করে, কিভাবে আমি সেটাকে ইউজ করব। ইমোশনাল বেনিফিটস হচ্ছে তার হচ্ছে ওপরে, হাউ ডাজ ইট মেক দ্য ইউজার্স ফিল, ওই যে ওটাকে আমি ইউজ করছি সেটা আমার ইউজারকে ফিল করাচ্ছে কিভাবে, ইউজার ওটা কিনে ফিলটা কি করছে। ব্র্যান্ড বা প্রোডাক্ট পার্সোনা, যেটা হচ্ছে ম্যানিফেস্টেশন অফ ব্র্যান্ড ইন হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স।
অনেক সময় এটাকে পার্সনিফিকেশনও বলা হয়। তার মানে হচ্ছে যদি ব্র্যান্ডটা একটা হিউম্যান বিইং হতো, আজকে যদি ব্র্যান্ডটা একটা হিউম্যান বিইং হতো, তাহলে তার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতো, হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। তো ব্র্যান্ড পার্সোনালিটি বলে একটা কথা হয়, ব্র্যান্ড ক্যারেক্টার বলে কথা হয়, সেটাকে আমি পরে একটা সেশনে বলবো আবার ডিটেলে। আজকে যেহেতু টাইমটা কম, আমাকে আর 15-20 মিনিটের মধ্যে ফিনিশ করবো এটাকে। একটা ব্র্যান্ডের পার্সোনালিটি কি থাকবে, একটা ব্র্যান্ডের ক্যারেক্টার কি থাকবে, দ্যাট উইল বি বেসড অন দ্যাট হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ব্র্যান্ডটা যদি আজকে একটা হিউম্যান হতো, আমি কি সেটাকে কিনতাম, পারচেস করতাম বা রেকমেন্ড করতাম? সেই ব্যাপারগুলো, প্রোডাক্ট পার্সোনাটা কি হচ্ছে, ব্র্যান্ড কি হচ্ছে, তারও উপরে থাকছে আমার ব্র্যান্ড আইডিয়া। এসেন্স অফ ইউর ব্র্যান্ড ইজ হোয়াট ড্রাইভস ইউর পজিশনিং। এসেন্স অফ ইউর ব্র্যান্ড, এইটাকে বুঝতে টাইমটা লাগে। অনেক সময় স্ট্র্যাটেজি, যারা হাই লেভেল স্ট্র্যাটেজি করছে, একদম চিফ মার্কেটিং অফিসার যারা আছে, তারা ব্র্যান্ড আইডিয়া সম্পর্কে খুব কনসার্ন। নিচের লেভেলে হয়তো আমি ফিচার্স অ্যান্ড অ্যাট্রিবিউটস দেখছি, যারা ম্যানুফ্যাকচারিং করছে তাদের ফাংশনাল বেনিফিটস নিয়ে বলছি, তার উপরে যারা মার্কেটিং স্টাফ আছে আমরা ব্র্যান্ড, প্রোডাক্ট, পার্সোনা, ইমোশনাল বেনিফিটস নিয়ে বলছি। বাট ব্র্যান্ড আইডিয়াটা একটু হায়ার লেভেলে, স্ট্র্যাটেজিক লেভেলে করা হয়, যাতে ওইটা কমিউনিকেট হয় থ্রু দ্য এন্টায়ার প্রসেস, যে আইডিয়াটা কি ব্র্যান্ডের, হোয়াট ইজ দ্য এসেন্স অফ দ্য ব্র্যান্ড। আচ্ছা, যদি আমি সনাতন ধর্মকে বলি, সনাতন ধর্মের এসেন্সটা কি, দ্য আইডিয়া অফ দ্য ব্র্যান্ড, উই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। ওইটা সম্বন্ধে খুব ক্ল্যারিটি লাগে, যেটা নিয়ে আমরা এত আলোচনা করছি। ব্র্যান্ড আইডিয়াটা আমরা দিচ্ছি, তারপরে তো বাকি যেগুলো আছে, তো ফাংশনাল বেনিফিটস হচ্ছে, যোগটা যখন আমি ইউজ করছি আমি ইমোশনাল বেনিফিটস পাচ্ছি, ফাংশনাল বেনিফিটস পাচ্ছি, এই আসন করে আমি এই ফিল করলাম। ইমোশনালের থেকেও অনেক উপরে, বিকজ স্পিরিচুয়াল মেটাফিজিক্যাল বেনিফিটস আমি পাচ্ছি। সেখানে ব্র্যান্ড বা প্রোডাক্ট পার্সোনাটা কি থাকছে, আমি একটু ছোটভাবে সহজ করে বলছি আর কি। কিন্তু ব্র্যান্ড আইডিয়াটা হচ্ছে আলাদা ব্যাপার। যে কোনো রিলিজিয়ানে আমি অ্যাকচুয়ালি দেখি না কেন, সেটা যত এই কসমিক লেভেলে যাবে না কেন, দ্যাট হ্যাজ টু কাম টু দ্য সনাতন ধর্ম। সনাতন ধর্মটা এই কসমিক ট্রুথটাকেই খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় লেখা আছে। সো যে কোনো ওয়েতে আমি ভগবানের কাছে যাই না কেন, সনাতন ধর্মটা আমার থাকবেই। দ্যাট ইজ দ্য ইটার্নাল ওয়ে অফ ডুইং থিংস। ঠিক আছে, এটা বুঝতেই অনেকটা টাইম চলে যায়। সো ব্র্যান্ড আইডিয়াটা যখন আমরা কমিউনিকেট করবো, উই শুড বি ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট। লোকে এই নিচের লেভেলেই আটকে যায়, যার জন্য উপরের লেভেলে আর যেতে পারে না বা অতটা ভাবতে পারে না। আর ইন্ডিয়াতে যে দুটো লেভেলে খুব বেশি অ্যাটাক করা হয়, সেটা হচ্ছে এই নিচের থেকে 3 নাম্বারটা আর 4 নাম্বারটা, ইমোশনাল বেনিফিটস আর ব্র্যান্ড অর প্রোডাক্ট পার্সোনা। মানে যেটা আমি বলেছিলাম, যে এমন একটা প্রোডাক্টকে মার্কেটে বেচা হলো যেটা হয়তো একটা শ্যালো ফাপা প্রোডাক্ট, কিন্তু ব্র্যান্ডটাকে কমিউনিকেট করা হচ্ছে এমনভাবে, ব্র্যান্ড ইকুইটি ইউজ করা হচ্ছে, ব্র্যান্ড কমিউনিকেট করা হচ্ছে, ভাওতার মার্কেটিং করা হচ্ছে এমনভাবে যে প্রোডাক্টটা কিনেও আমি ফিল করলাম, ইমোশনাল বেনিফিটস আমি ভাবলাম না, বা ইমোশনাল বেনিফিটস যেটা ভাবলাম সেটা একটা পোলারাইজড ওয়েতে আমাকে দেওয়া হলো। ক্ষণিকের জন্য একটা ফিল গুড ফিল পেলাম, একটা ইউফোরিয়া পেলাম, তারপরে আবার যেন ডিপ্রেশনে চলে গেলাম। তো এরকম কিছু ইমোশনাল বেনিফিটস পাচ্ছি, যেটার মধ্যে অ্যাকচুয়ালি জেনুইন ব্যাপারটা না নেই। আবার ব্র্যান্ড বা প্রোডাক্ট পার্সোনাটাকে এমনভাবে বেচা হচ্ছে, সেখানে ভাওতা নানা রকম উল্টো পাল্টা স্টোরি টেলিং করে ইউজ করে শুধু ব্র্যান্ড আর প্রোডাক্ট পার্সোনাটাকে বেছে দিয়ে চলে গেল। লোকটা যেই প্রোডাক্টটাকে কিনলো, তখন কিনে সে সেটা পাচ্ছে না, কিন্তু তার মনে হচ্ছে সাবকনসিয়াসলি যে ব্র্যান্ড আর প্রোডাক্ট পার্সোনাটা যেহেতু আছে, হয়তো এটা ভালোই হবে, আমি হয়তো অতটা বুঝি না, আমি হয়তো নগণ্য সাধারণ ব্যক্তি। এদিকে যে বেচলো সে বোকা বানিয়ে চলে গেল। তো এই দুটো লেভেলে আমাকে আরো একটু কনসার্ন হতে হবে, যে ইমোশনাল বেনিফিটসটা আমরা কতটা পাচ্ছি, আমাদের নিজেদের রিয়েলাইজ করতে হবে কতটা পাচ্ছি। আর এটা হচ্ছে ব্র্যান্ড বা প্রোডাক্ট পার্সোনা, সেটা আমাদের দেখতে হবে যে পার্সোনাটা আমাদের দেখানো হচ্ছে সেটা ব্র্যান্ডের থেকে কতটা অ্যাসোসিয়েটেড, নাকি আমাদের ফলস একটা অ্যাসোসিয়েশন করে বেচা হচ্ছে, তারা হয়তো বোকা বানিয়ে মজা পাচ্ছে। এইটাকে আমাদের বোঝা খুব দরকার। ঠিক আছে, তো এই নিচ থেকে ওপরে আমরা যাই। আচ্ছা, প্রোডাক্ট ম্যানেজমেন্টে 3খানা সেট হয়। একটা হচ্ছে বিজনেস, যেটা আমরা এখানে পাচ্ছি, একটা হচ্ছে টেকনোলজি, একটা হচ্ছে কাস্টমার। মাঝখানে যে ইন্টারসেকশনটা হবে সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, এবার তার মধ্যে আমরা ভয়েস অফ সোসাইটি পাচ্ছি, সোসাইটির থেকে ভয়েসটা কি আসছে, একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাকস হতে পারে, বা সোসাইটি কি চাইছে কনজিউমার প্রোফাইলের ওয়েতে হতে পারে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট পাচ্ছি, মার্কেটিং পাচ্ছি, সেলস পাচ্ছি। আগেই আমি বলেছি মার্কেটিং আর সেলস এক জিনিস নয়। সেলস ইজ এ পার্ট অফ মার্কেটিং, বাট মার্কেটিং ইজ নট সেলস। সেলস ইজ এ পার্ট অফ মার্কেটিং, যেখানে আমার সেলস ডিস্ট্রিবিউশন থাকছে, সেলস ট্রেনিং থাকছে, সেলস ম্যানেজমেন্ট থাকছে, যেটা হচ্ছে মার্কেটিং এর একটা পার্ট। বিজনেস অপারেশনস থাকছে, সাপোর্ট থাকছে, ফিনান্স থাকছে, কাস্টমার সাকসেস থাকছে, মাঝখানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। এবার যদি আমি লাইফ সাইকেলটা দেখি, যখন আমার 4টে স্টেজ হয় লাইফ সাইকেলে, এটা মনে হয় বলেছিলাম আমি, প্রোডাক্ট লাইফ সাইকেলের 4টে স্টেজ হয়। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যখন আমি মার্কেটের প্রোডাক্টটাকে নিয়ে এলাম, দ্যাট ইজ আই এম ইন্ট্রোডিউসিং দ্য প্রোডাক্ট। আর এটা হচ্ছে গ্রোথ, যখন প্রোডাক্টটার একটা গ্রোথ হচ্ছে, তারপর হয়তো সেটা ম্যাচুরিটিতে পৌঁছে গেল, তারপর হয়তো প্ল্যাটোতে পৌঁছে গেল, মানে তারপরে আর কোনো গ্রোথ হবে না। তারপরে যদি আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করি, হয়তো ম্যাচুরিটি থেকে আমি আবার গ্রোথ পেলাম।
একটা গ্রাফ থাকে ম্যাচুরিটি থেকে গ্রোথের দিকে চলে গেল, অর যেটা নর্মালি হয় বেশিরভাগের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিক্লাইনে চলে গেল। ফর এক্সাম্পল নোকিয়ার যে ফোন ছিল সেটা একটা টাইমে ডিক্লাইনে চলে গেছে, সেটা এখন আর সেই মার্কেটটা নেই। লাস্ট একটা চেষ্টা করেছিল মাইক্রোসফটের সাথে কানেকশন করে কোলাবোরেশন করে কিছু তৈরি করার, তারপরে আর সেটা মানে চলেনি। এই স্মার্টফোনের মার্কেটটা সেটা সেরকমভাবে কম্পিট করতে পারেনি, ফলে ডিক্লাইন করে গেছে। ইন্ট্রোডাকশনটা সেখানে যখন আমি এই স্ট্র্যাটেজিগুলোকে ইউজ করব, তখন ইন্ট্রোডাকশনে আমার হতে হবে সাবজেক্ট এক্সপার্ট, যেটা আমি বলেছিলাম সাবজেক্ট স্পেশালিস্ট হতে পারি, সাবজেক্ট এক্সপার্ট হতে পারি। মানে কি প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করছি, আই নো অলমোস্ট এভরিথিং অ্যাবাউট ইট, পিপল ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন ফ্রম দ্যাট। বিশেষ করে একটা কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার এরকম বা স্ট্র্যাটেজিক প্রোডাক্ট ম্যানেজার যারা থাকে তাদের এটা খুব ভালোভাবে ট্রেন করা হয়। You can ask them any question and they will give you a presentation and they will be able to satisfy your questions or queries. এরকম কিছু পিআর ইভেন্টস হয়। সাবজেক্ট এক্সপার্ট হতে হবে। গ্রোথ ফেজে আমরা দেখতে পাচ্ছি গ্রোথ হ্যাকার, কে গ্রোথটা কত বেশি ভালোভাবে করছে। ম্যাচুরিটিতে হচ্ছে রিটেনশন স্ট্র্যাটেজি, ম্যাচুরিটিটা কতটা রিটেইন করলো, মার্কেট শেয়ারটাকে রিটেইন করছে কি করছে না। তারপর সেখান থেকে হয়তো এমন একটা সাবজেক্ট এক্সপার্টকে আমি নিলাম, সে হয়তো ম্যাচুরিটি থেকে গ্রোথের দিকে আবার নিয়ে গেল। গ্রোথ হ্যাকার বা সাবজেক্ট এক্সপার্টের সাথে একসাথে কথা বললাম। অনেক সময় সব রোলগুলো একজনের মধ্যে থাকে, সেটাও হয়। বিশেষ করে যারা অন্টারপ্রেনারশিপ করছে, ছোট ছোট ফার্ম তৈরি হচ্ছে, কয়েকজনের মধ্যে টিম আছে, তাদের মধ্যে একজনই মাল্টিপল রোল প্লে করছে, হয়েই থাকে এটা। স্টার্ট আপ থেকে তারপর ইউনিকর্ন হলো, তারপর আস্তে আস্তে বাড়লো, হতেই পারে। ডিক্লাইনে যখন হচ্ছে তখন হচ্ছে সলিউশন সিকার। যেই ডিক্লাইনটা হচ্ছে হাউ উই ক্যান প্রিভেন্ট দ্যাট ডিক্লাইন, উই ওয়ান্ট টু স্টে ইন দ্য মার্কেট, তখন আমাকে আবার গ্রোথটা করতে হবে এবং ম্যাচুরিটি প্লেটারতেই থাকতে হবে। তখন সলিউশন কে দেবে? উই উইল ফাইন্ড আ সলিউশন সিকার, ডিফারেন্ট রোলস উই হ্যাভ টু প্লে, সেটা। আরেকটা হচ্ছে এই যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, দ্য বাক স্টপস হিয়ার। এখানে হচ্ছে আমার সেন্ট্রাল পয়েন্ট অফ কমিউনিকেশন থাকছে, হোল প্রোডাক্ট থাকছে, ডিফাইন দ্য প্রোডাক্ট স্ট্র্যাটেজি থাকছে, ডিফাইন দ্য গো টু মার্কেট স্ট্র্যাটেজি থাকছে, গ্যাদার রিকোয়ারমেন্টস থাকছে, গাইড ইঞ্জিনিয়ারিং, গাইড সেলস অ্যান্ড মার্কেটিং। তাহলে ইঞ্জিনিয়ারিং, গাইড, সেলস অ্যান্ড মার্কেটিং ডিফারেন্সটা কি? একটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যেখানে আমার ইঞ্জিনিয়ারিং থাকছে, আর একটা হচ্ছে গাইড, সেলস অ্যান্ড মার্কেটিং, যেখানে আমি মার্কেটিং এর জায়গাটা দেখছি। প্রোডাক্ট ম্যানেজারের সাথে কি কি দেখছি? পার্টনার্স আছে, কাস্টমার্স আছে, সাপোর্ট আছে, চ্যানেল আছে যেটাই আমি ডিস্ট্রিবিউশন করছি, লিগাল ব্যাপারটা আছে, সেলস আছে, প্রেস অ্যানালিসিস আছে, অপারেশনস আছে, অ্যাকচুয়ালি প্রোডাকশনটা, এক্সিকিউটিভস আছে, মার্কেটিং আছে, ফিনান্স আছে, পার্টনার্স তো আছেই যারা আমার স্টেক হোল্ডারের মধ্যেই পড়ছে। ঠিক আছে? আচ্ছা, কনজিউমার ডিসিশন মেকিং প্রসেসটা কিরকম হয় একটু বলি। ফার্স্টে হচ্ছে তোমার আপনাকে বুঝতে হবে যে রেকগনিশন অফ দ্য নিড, নিডটা আমার কি আছে, নিড বা ওয়ান্ট বা ডিজায়ার, সেখান থেকে ইনফরমেশন সার্চ করবে, ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভস। আজকে ফর এক্সাম্পল আমি একটা ফোন বাই করব, ঠিক আছে, তখন আমার একটা নিড এসছে যে আমার একটা ফোন দরকার, সেখান থেকে আমি ইনফরমেশন সার্চ করছি, আমার ক্যামেরাটা এতটা চাই, রেজলিউশন চাই, আমার এই ফিচার্স চাই, এই ফেসিলিটিস চাই, আমার ইউএসবি এক্সট্রা যে কার্ড আমার দরকার তার এতটা ফেসিলিটি চাই, এই জিনিস আমার দরকার। তো সেখান থেকে আমি সার্চ করা শুরু করলাম, ইভলিউশন অফ অল্টারনেটিভস আমি পেলাম। আজকালকার গুগল সার্চ করলে আমি মাল্টিপল অল্টারনেটিভস পাবো, রাইট? সেই অল্টারনেটিভস গুলোর মধ্যে দেখে আমি নিজে ওয়েইং দ্য অপশনস করতে, আজকে ই কমার্সের এত একটা সুবিধা, আজকে আমার দোকানে গিয়ে মার্কেটে গিয়ে না দেখে আমার ওখানে কম্প্যারিজন থাকছে অনেক সময়। স্পেশালি ইফ ইউ ওয়ান্ট টু বাই এ ডিএসএলআর এর মধ্যে একটা ক্যামেরার মধ্যে লেন্স কত আছে, কিভাবে হবে, এপিএসসি না একটা ফুল ফ্রেম, তারপরে তার স্পেসিফিকেশন কি আছে, সেন্সরটা কি আছে, কত মেগাপিক্সেল আছে, দু তিনটে মডেলের কম্প্যারিজন করা যায়। সো ইউ ক্যান ডু দ্য ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভস ইন দ্যাট ওয়েবসাইট ইটসেলফ, ক্যামেরার ওয়েবসাইটে। Then you are taking a purchase decision, you are making that decision, then post purchase evaluation. এখানে একটা ব্যাপার আমি খুব বলবো, যে আমরা যখন একটা জিনিস কিনি, কোনো একটা প্রোডাক্ট যখন আমরা কিনি, তখন আমাদের কিভাবে সাইকোলজিটা একটু কাজ করে, ছোট্ট একটু হিন্ট দিয়ে বলি। ডিগ্রি অফ ইনভলভমেন্ট, রাইট সাইডে যে ছবিটা আছে সেটা বলছে। ডিগ্রি অফ ইনভলভমেন্টটা কি, কতটা আমরা ইনভলভমেন্টটা দেব, মানে আমরা কতটা ইনভলভ হবো এই জিনিস কেনাটার পিছনে। যদি আমাদের ডিগ্রি অফ ইনভলভমেন্টটা হাই হয় তাহলে হচ্ছে হাই ইনভলভমেন্ট, মানে আমরা খুব ইনভলভ, যে জিনিসটা কিনছি আমাদের খুব ম্যাটার করছে, মানে এইটা কিনলাম, আমার যদি বাজে হয় তাহলে আমার কাছে খুব একটা মনে খারাপ লাগবে আর কি, এবং এটা আমার লাইফে একটা সিগনিফিকেন্ট ডিসিশন বাই করার, জাস্ট এমনি একটা কেনার জন্য কিনছি না, তাহলে একটা হাই ইনভলভমেন্ট আছে।
লো ইনভলভমেন্ট যখন একটা কেনার জন্য কিনছি, যদি খারাপও হয় কিছু বলার নেই, যদি সেরকম কাজও না লাগে কিছু বলার নেই, জাস্ট কিনতে হবে বলে একটা কিনছি। আর একটা ভার্টিক্যালি কি আসছে, পারসেপশন অফ ডিফারেন্সেস অ্যামং দ্য ব্র্যান্ডস। যদি ডিফারেন্সেস অফ ব্র্যান্ডস মানে অমুক ব্র্যান্ডের সাথে তমুক ব্র্যান্ড, তার ডিফারেন্সটা যদি খুব ফিউ মনে হয় তাহলে সেটা হচ্ছে ফিউ। আর যদি সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স মনে হয় তাহলে কিন্তু ভালো ডিফারেন্স একটা আছে। এবার সেটাকে নিয়ে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা তৈরি করা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। কি হচ্ছে একটু বলি। আমাদের ইনভলভমেন্টটা যখন খুব বেশি, হাই ইনভলভমেন্ট রয়েছে, এদিকে ডিফারেন্ট ব্র্যান্ডস এর মধ্যে আমাদের যে ডিফারেন্সটা আছে, পারসেপশন যে দুটো ব্র্যান্ডটা কতটা আলাদা, সেটা আমাদের খুব সিগনিফিকেন্ট। তাহলে আমাদের বাইং বিহেভিয়ারটা হয়ে যাচ্ছে খুব কমপ্লেক্স একটা বাইং বিহেভিয়ার। আমাদের ইনভলভমেন্টও আছে, আবার দুটো ব্র্যান্ডকে যখন আমরা ডিফারেন্সিয়েট করছি আমরা তখনও অনেক কিছু চিন্তা করছি সিগনিফিকেন্টলি। তাহলে সেটাও চিন্তা করছি, আবার কিনলে আমাদের অনেকটা ইনভলভ হতে হবে, আবার দুটোর মধ্যে কোনটা কিনবো সেই নিয়েও আমরা অ্যানালিসিস করে যাচ্ছি। কমপ্লেক্স বাইং বিহেভিয়ার। অনেক সময় আমরা আমাদের গার্লফ্রেন্ডের সাথে যাই একটা কিছু কিনতে, দেখবো তারা একটা ড্রেস কিনছে, কন্টিনিউয়াসলি 10টা 20টা ড্রেস দেখেই যাচ্ছে, চয়েস আর করতে পারছে না। আমাদের জিজ্ঞেস করলে হয়তো আমরা একটা দুটো তিনটেকে সিলেক্টই করে দিলাম, তা সত্ত্বেও তারা ভেবেই যাচ্ছে। আলটিমেটলি ওটাই হয়তো কিনবে, কিন্তু তা সত্ত্বেও মনে খুঁতখুত, কিনতে গিয়ে বিল কাউন্টারে গিয়েও বলছে ওইটা কি নেবো, ওইটা কি বেটার ছিল। এরকম ডিসিশন মেকিং আমরা দেখি। কমপ্লেক্স ডিসিশন মেকিং বিহেভিয়ার খুব ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে লো ইনভলভমেন্ট যখন থাকছে, যখন আমরা কিনছি একটা জিনিস, আমরা খুব একটা ইনভলভ নই, হলেও হলো না হলেও না হলো। অথচ এই যে ব্র্যান্ডের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সেগুলো আমাদের খুব ম্যাটার করছে। সেখানে আমাদের আসছে ভ্যারাইটি সিকিং বাইং বিহেভিয়ার। ফর এক্সাম্পল আমি বলি যে আমি একটা ফোন কিনবো, সেই ফোনটা আমার কাছে খুব একটা ম্যাটার করছে না, একটা হলেই চলবে। কিন্তু যে ব্র্যান্ডের মধ্যে পারসেপশন আছে, যদি আমার স্যামসাং আমি কিনতে যাই, যদি আমি নোকিয়া কিনতে যাই, নোকিয়া কিনলে আমার মনে একরকম ইমেজ আছে, ব্র্যান্ড পার্সোনা তৈরি হয়ে আছে, স্যামসাং কিনলে আমার কাছে একটা ব্র্যান্ড পার্সোনা তৈরি হয়ে আছে। ফলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমার কাছে খুব ডিস্টিংক্ট। আবার যদি অ্যাপেলের একটা আইফোন হয়, সেটা আমার কাছে একটা ডিফারেন্ট পার্সোনা ক্রিয়েট হয়ে আছে, হুইচ হাউ ইট ইজ সাপোজ টু বি। তো আমি আমার কাছে কিনলেও হলো না কিনলেও হলো, কিন্তু যেহেতু আমার সিগনিফিকেন্ট একটা পারসেপশন অফ ডিফারেন্সেস রয়েছে, আমি কিন্তু ভ্যারাইটি সিক করব। স্যামসাং কিনলে বেটার হলো নাকি নোকিয়াটা কিনলে বেটার হলো, নাকি আমার আইফোনটা নিলে বেটার হলো, যদি আমি সেম ইনভেস্ট করি, সেম অ্যামাউন্ট ইনভেস্ট করি, আরো বেশি। আচ্ছা, ফিউ যদি হয়ে যায়, মানে পারসেপশন ডিফারেন্সটা আমি ফিউ হচ্ছে, মানে দুটো ব্র্যান্ডের মধ্যে আমি অত ভাবছি না কোনটা কিনবো কি কিনবো না, তখন হচ্ছে ডিসোনেন্স রিডিউসিং বাইং বিহেভিয়ার। যদি আমার ইনভলভমেন্টটাও খুব হাই হয়, মানে আমার ইনভলভমেন্টটা খুব হাই আছে, মানে এটা খুব আমায় এফেক্ট করবে। যদি আমি একটা বাজে কিছু কিনি বা ভালো কিছু কিনলেও খুব এফেক্ট করবে পজিটিভলি, বাজে কিছু কিনলে নেগেটিভলি এফেক্ট করবে। অথচ আমি ব্র্যান্ডের মধ্যে ডিফারেন্সেস এর পারসেপশনটা খুব একটা বেশি দেখছি না, মানে দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি আ লট। তাহলে আমার ডিসোনেন্স রিডিউসিং বাইং বিহেভিয়ার। যখন আমি বাইং বিহেভিয়ারটা করছি, আমার ডিসোনেন্সটা রিডিউস হচ্ছে, এই যে কনফ্লিক্টটা হচ্ছে সেটা রিডিউস হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর লো ইনভলভমেন্ট আছে, মানে এটা কি কিনছি আমার কাছে ম্যাটার করে না। আবার এই যে পারসেপশন অফ ডিফারেন্সেস বিটুইন দ্য অ্যামং দ্য ব্র্যান্ডস আছে, সেটার মধ্যে আমার ফিউ আছে, মানে ওই ব্র্যান্ড কিনলাম কি ওই ব্র্যান্ড কিনলাম সেটার মধ্যে আমার খুব একটা ম্যাটার করে না, ডিফারেন্ট হলেও চলবে। আবার যেটা ওটা কিনলাম কি কিনলাম না সেটাও খুব একটা ম্যাটার করবে না। সেটা হচ্ছে আমার হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ার, যেটা আমি বললাম হ্যাবিটের উপরে বেস করে আমি চলে গেলাম একটা জামা কাপড় কিনতে। ঠিক আছে, আমার ইনভলভমেন্ট মানে জামা কাপড়টা আমার হতেই হবে এরকম কোনো কথা নেই। আমার ইচ্ছা হলো একটা জামা কাপড় কিনবো, জাস্ট খুলে গেলাম, একটা অন্য কিছু ঘুরতে গেছিলাম, জামা কাপড় কিনে নিয়ে চলে এলাম। আবার জারার ব্র্যান্ডও হতে পারে, জডও হতে পারে, অ্যালেন সলিও হতে পারে, আমি সেই রকম রেঞ্জের একটা ব্র্যান্ডের কথা বলছি। সরফস্কির কিছু হতে পারে, আবার আবার অন্য কোনো সে সিমিলার রেঞ্জের কোনো অর্নামেন্টসও হতে পারে। আমি অতটা ডিফারেন্সটাকে অতটা ভাবছি না, তখন সেটা হচ্ছে আমার হ্যাবিচুয়াল বাইং বিহেভিয়ার। এই চারটে বিহেভিয়ার খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে যখন আমি একটা কনজিউমার ডিসিশন নিচ্ছে, বাইং বিহেভিয়ারটা যখন হচ্ছে, তখন অনেক কিছু ম্যাটার করে। ডিসিশন মেকিং প্রসেসটা ইজ ইনফ্লুয়েন্সড বাই আ লট অফ থিংস। কি কি আসছে, একটা হচ্ছে মার্কেট রিসার্চ। আমি যখন দেখছি কনজিউমার প্রোভাইড করছে মার্কেট রিসার্চ, সো ভেরি ইম্পর্টেন্ট, লুক ইনটু ইট, যে কনজিউমার আমাকে মার্কেট রিসার্চটা এখানে দিচ্ছে। ঠিক আছে, এই যে রাইট সাইডে যে পার্পল অ্যারোটা, সেটা মার্কেট রিসার্চটা প্রোভাইড করছে কনজিউমারের থেকে। আর কনজিউমারের থেকে আমি পাচ্ছি ইনফো সার্চ পাচ্ছি, চয়েসেস পাচ্ছি, প্রেফারেন্সেস পাচ্ছি, কমিউনিকেশন পাচ্ছি। এগুলো নিয়ে আমি কনজিউমার প্রোফাইল তৈরি করছি বা সেগমেন্টেশন করব, সেগুলো পাচ্ছি। কনজিউমার বোথ ওয়েতে কি করছে, পারসেপশন বা সেন্সেশন, কগনিশন, অ্যাফেক্ট, বিলিভস, সোশ্যাল অ্যান্ড আদার ইনফ্লুয়েন্স, এগুলো বোথ ওয়েতে কনজিউমারকে অ্যাফেক্ট করছে। আর মার্কেট রিসার্চ যেটা আমি করছি, সেটার থেকে আমি স্ট্র্যাটেজিটা তৈরি করছি, এই লাল পার্টটা। স্ট্র্যাটেজিটা আমার কনজিউমারের উপরে আমি দিচ্ছি, কিভাবে আমি এসটিপি করব, কিভাবে আমি ভ্যালু পজিশনিং করব, সেটা আমি এখানে দিচ্ছি। আর কনজিউমার আমাকে এই মিউচুয়ালি
বোথ ওয়ে কমিউনিকেশন দিয়ে এই লেফট সাইডের বক্সগুলো দিয়ে এফেক্ট করছে। বিলিভস হতে পারে, কগনিশন হতে পারে, লার্নিং হতে পারে, সোশ্যাল অ্যান্ড আদার ইনফ্লুয়েন্স হতে পারে, পারসেপশন সেন্সেশন হতে পারে, এরকম হচ্ছে। এবং এই পারসেপশন সেন্সেশন নিয়ে আজকে মার্কেটে প্রচুর খেলা হচ্ছে। যখনই আমরা দেখবো একটা লোক একজনকে বিশ্বাস করছে, তখনই আমি দেখবো তার সম্বন্ধে পারসেপশনটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সো এইটা এই লেফট সাইডে ফার্স্ট ব্লকটা, যেটা রাইট সাইডের ছবিটার মধ্যে লেফট সাইডের এই এলিমেন্ট গুলো যেগুলো একটু ব্রাউনিশ কালারটা আছে, পারসেপশন বা সেন্সেশনের মধ্যে এর অ্যাটাকটা হচ্ছে। এই অ্যাটাকটা করলে কনজিউমারের এই বোথ ওয়ে কমিউনিকেশনটা হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। বিলিফসটাই অ্যাটাক করছে, যাতে এই যে বিলিফ, একটা রিলিজিয়াস বিলিফকে অ্যাটাক করছে, যাতে এই বোথ ওয়ে কমিউনিকেশনটা অ্যাটাক হয়ে যায়। সোশ্যাল অ্যান্ড আদার ইনফ্লুয়েন্সটাকে অ্যাটাক করছে, যাতে এই কনজিউমারের মধ্যে বোথ ওয়ে কমিউনিকেশনটা আলাদা হয়ে যায়। ফলে তাদের কনজিউমার যে ডিসিশন মেকিং প্রসেস সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা ওই জিনিসটা নিয়েই ঝগড়া করছে, ওইটাকে বিশ্বাস করছে না। এইভাবে এই পুরো মার্কেটিং প্রসেসটা দিয়ে আমরা বুঝতে পারি সোসাইটিতে আছে কিভাবে এরা অ্যাফেক্টেড হচ্ছে। ইউথ হচ্ছে, ডিফারেন্ট ডেমোগ্রাফিক এজ অনুযায়ী, জেন্ডার অনুযায়ী, প্রেফারেন্সেস অনুযায়ী কোন লোক কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটা চলে যাই। এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস আমি দেখছি, ইনফ্লুয়েন্স অ্যান্ড রিসোর্সেস অন ইনপুট, মার্কেটিং অ্যাক্টিভিটি অফ দ্য কোম্পানি। 4P আমি বলেছিলাম, প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস আর ডিস্ট্রিবিউশন চ্যানেল, উইচ ইজ দ্য পজিশনিং। ঠিক আছে, আর প্লেস যদি আমি বলি, প্লেস অর পজিশনিং, প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস আর প্লেস অ্যান্ড পজিশনিং, যেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন চ্যানেল। প্লেসটাই বলবো, প্লেসটাই মোর ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউশন যখন আমি করছি কমিউনিকেশনের দিকে বেশি চলে যাই, আইএমসির দিকে। সো ওই জায়গাটা দুটো বুঝতে হবে কোনটা। ওই প্রমোশনটা হচ্ছে কমিউনিকেশন, যেটা আইএমসির দিকে, আর প্লেস বা পজিশনিংটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন চ্যানেল। সোশিও কালচারাল এনভায়রনমেন্ট হচ্ছে ফ্যামিলি থাকছে, রেফারেন্স থাকছে, আদার নন কমার্শিয়াল কন্ডিশনস থাকছে, ডিস্ট্রিবিউশন চ্যানেলস থাকছে, কালচার বা সাবকালচার থাকছে। এগুলো সব কালচার, সাবকালচার, সোশ্যাল ক্লাস, এগুলো খুব ম্যাটার করে, খুব ম্যাটার করে, সোশ্যাল ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ছে। সোশ্যাল ইনফ্লুয়েন্সেস, সোশিও কালচারাল এনভায়রনমেন্টের মধ্যে ফ্যামিলি ম্যাটার করছে, পিয়ার গ্রুপ ম্যাটার করছে, রেফারেন্স গ্রুপ ম্যাটার করছে, নন কমার্শিয়াল কন্ডিশনস ম্যাটার করছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল ম্যাটার করছে, সাব কালচার, কালচার ম্যাটার করছে, কাল্ট যদি হয় কাল্ট ম্যাটার করছে, রেট্রো যদি স্টাইল হয় রেট্রো স্টাইল ম্যাটার করছে, অনেক কিছু ম্যাটার করে। ডিসিশন মেকিং বাই দ্য কনজিউমার যখন আসছে, দ্য এন্টায়ার প্রসেস, অ্যাওয়ারনেস অফ দ্য নিড একটা থাকছে, প্রি পারচেজ ইনফরমেশন, সার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন অফ অফার্স, যেটা আমি বললাম। এক্সপ্লোরেশন অফ অফার্স মানে হচ্ছে ইভ্যালুয়েটিং দ্য অল্টারনেটিভস। কেউ আমায় 20% দিচ্ছে, কেউ আমায় 30% দিচ্ছে। অ্যামাজন এটা দিচ্ছে, ফ্লিপকার্ট এটা দিচ্ছে, কার থেকে আমি কিনবো? ইবে আমায় এটা দিচ্ছে, কার থেকে আমি কিনবো? আমি সেম প্রোডাক্টে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখলাম, আমার অল্টারনেটিভস আছে। অ্যাসেসমেন্ট অফ অল্টারনেটিভস, যেটা তারপরে বলছে, এক্সপ্লোরেশন করলাম, তারপরে অ্যাসেসমেন্টটা করলাম। সাইকোলজিক্যাল কিছু কন্ডিশনস আছে যেটা আমাদের পারচেজিং বিহেভিয়ারটাকে এফেক্ট করে। কি কি হতে পারে? মোটিভেশন হতে পারে। মোটিভেশন থিওরিজ গুলো নিয়ে আমি পরে আলোচনা করব, লিডারশিপে বিশেষ করে। মোটিভেশন হতে পারে, পারসেপশন হতে পারে, লার্নিং হতে পারে, পার্সোনালিটি হতে পারে, অ্যাটিটিউড হতে পারে। নাও লেট মি টেল ইউ, দিস থিংস আর, এই যে সাইকোলজিক্যাল কন্ডিশন, ট্রিমেন্ডাসলি পাওয়ারফুল। আজকে আমাদের মিডিয়া এন্টারটেনমেন্ট সেক্টর যে যে জায়গাগুলোতে অ্যাটাক করে, লেট মি টেল ইউ, মার্কেটিং অ্যাক্টিভিটি অফ দ্য কোম্পানি, এই যে প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস আর ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে না, ডিস্ট্রিবিউশন চ্যানেল তাদের কাছে আছে, লোকের কাছে তারা নিয়ে যেতে পারছে, সেটা এস্টাবলিশড হয়ে গেছে। প্রোডাক্টটা তারা যাই করছে, একটা উল্টো পাল্টা প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দিচ্ছে, তারা অতটা বদার নয়। প্রমোশনটা তারা কিন্তু প্রচন্ড ইনভেস্ট করছে, যাতে এই এক্সপিরিয়েন্সিয়াল হয়, অমুক অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অমুক একটা ইভেন্ট করে, প্রমোশনাল ইভেন্ট করে, এটাই তারা খুব ইনভেস্ট করছে। প্রাইসিংটাও মোটামুটি একই রেঞ্জে আছে, কয়েকজন একটু হেরফের হয়। সোশিও কালচারাল এনভায়রনমেন্টে খুব এফেক্ট করছে এরা, মিডিয়া এন্টারটেনমেন্ট ডিফারেন্ট ওয়েজ। আপনার তারপরে সাইকোলজিক্যাল কন্ডিশনসটাই প্রচন্ড এফেক্ট করছে। আজকে লোকে বলে কিভাবে লোকে এগুলো কিনছে, কিভাবে নিচ্ছে, তার রিজন হচ্ছে এই ব্লকটা। এই যে সেকেন্ড পার্টে যে এই যে রাইট সাইডে সাইকোলজিক্যাল কন্ডিশনস লেখা আছে, আপনার মোটিভেশন, আপনার পারসেপশন, আপনার লার্নিং, আপনার পার্সোনালিটি, আপনার অ্যাটিটিউড, এডুকেশন, এন্টারটেনমেন্ট, এই সব কিছুকে হাইজ্যাক করে যখন এগুলোকে এফেক্ট করা হচ্ছে, কালচারাল ইনোভেশন দিয়ে এগুলোকে এফেক্ট করা হচ্ছে, লেয়ার বাই লেয়ার ওভার টাইম, এটা মানুষকে প্রচন্ড ভাবে সাইকোলজিক্যালি এফেক্ট করছে। দ্যাট ইজ ইন টার্ন ডিসাইডিং হোয়াট টু বাই। পারচেজিং যে ডিসিশনটা, বায়ার ডিসিশন মেকিং যে প্রসেসটা, সেটাই সাইকোলজিক্যাল কন্ডিশনস গুলো প্রচন্ড ভাবে ইনফ্লুয়েন্স করছে। ঠিক আছে, তারপরে আবার এই যে ইভ্যালুয়েশন অল্টারনেটিভস করছে, অ্যাওয়ারনেস অফ দ্য নিড, এটা করে তারা আবার এক্সপিরিয়েন্সটা আসছে, সেটা আবার সাইকোলজিক্যাল কন্ডিশনসটাকে একটা সাইক্লিক ওয়েতে এফেক্ট করছে। আবার সোশিও কালচারাল এনভায়রনমেন্ট, পিয়ার প্রেশার, অমুক বন্ধু কিনেছে আমিও কিনে ফেললাম, ফ্যামিলি বলছে বারবার করে আমিও কিনে ফেললাম,
কালচার, সাবকালচার, কাল্ট, একটা ড্রেস খুব পপুলার হয়েছে আমিও কিনে ফেললাম, ফোমো, এগুলো সব এই সোশিও কালচারাল এনভায়রনমেন্টে করে, প্রচন্ডভাবে অ্যাফেক্ট করে ডিসিশন মেকিং। প্রমোশন যেটা করে মার্কেটিং অ্যাক্টিভিটির খুব বেশি, প্রমোশনটা এমনভাবে করা হলো, আমি কমিউনিকেশনটা দেখেই চলে গেলাম সিনেমাটা দেখতে, গিয়ে দেখলাম এটা তো একদম মানে একদম জঘন্য একটা সিনেমা, কিন্তু প্রমোশন এমনভাবে করা হয়েছে, সোশিও কালচারাল এনভায়রনমেন্টে এমনভাবে দেওয়া হয়েছে, সাইকোলজিক্যাল কন্ডিশনস গুলো এমনভাবে তৈরি করা হয়েছে, ইউ আর জাস্ট পারচেজিং ইট, বাট দেয়ার ইজ নো পোস্ট পারচেজিং স্যাটিসফ্যাকশন। তাদের ট্রানজাকশন হয়ে গেছে, তারা খুশি, এইভাবে দিনের পর দিন চলে এসছে। নাও পিপল আর রিয়েলাইজিং অল দিস থিংস and just putting it into proper context or perspective so that you can understand scientifically what is happening behind the game. Situational influences, social influences বললাম, মার্কেটিং ইনফ্লুয়েন্সেস বললাম, সিচুয়েশনাল ইনফ্লুয়েন্সেস কি হচ্ছে, ফিজিক্যাল সারাউন্ডিংস, আমাদের চারপাশে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট আছে সেটা আমাদের এফেক্ট করছে, সোশ্যাল সারাউন্ডিং যেটা আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট আছে সেটা আমাদের এফেক্ট করছে, যেটা বললাম, টাইম, টাস্ক অ্যান্ড সিচুয়েশনাল কন্ডিশনস বা মোমেন্টারি কন্ডিশনস, ওই মোমেন্টে কি এমন হলো যে আই এম পারচেজিং দ্য প্রোডাক্ট, হিডনিক শপিং এর একটা পার্ট, সেগুলো ম্যাটার করে। তারপরে আসছে পোস্ট পারচেজ বিহেভিয়ার, যখন আমি পারচেজ করে ফেলেছি, আমি টেস্টিং করছি অফারটা, রিপিটেড পারচেজ করছি, পোস্ট পারচেজ অ্যাসেসমেন্ট করছি, ডিসিশন রেজাল্ট করছি, এক্সপিরিয়েন্সটা সেখান থেকে হলো, সাইকোলজিক্যাল কন্ডিশনসটা সেভাবে হলো। আজকে একটা জায়গায় যেটা হয়েছে, কিছু ভুল প্রোডাক্ট কিনে এই পোস্ট পারচেজ বিহেভিয়ার থেকে এই যে অ্যারোটা গেছে এটা এক্সপিরিয়েন্সে গেছে, এই এক্সপিরিয়েন্সটা গিয়ে এখানে সাইকোলজিক্যাল কন্ডিশনসটাকে এফেক্ট করছে, পারসেপশনটা এখন আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে, যে আগে যেটা আমি কিনছিলাম সেটা হয়তো ভুল হয়ে বোকা হয়ে কিনে ফেলেছি, এখন মনে হচ্ছে সেটা হয়তো অ্যাকচুয়ালি আমার কেনা উচিত ছিল না, লার্নিংটা চেঞ্জ হচ্ছে, পার্সোনালিটি চেঞ্জ হচ্ছে, অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, ফলে ওটা আবার ডিসিশন মেকিং বিহেভিয়ারটাকেও এফেক্ট করবে, ফলে দে উইল গো ফর দ্য রাইট প্রোডাক্ট or a better product which in turn will influence them psychologically, sociologically. ঠিক আছে, একটা পুরো এন্টায়ার সাইক্লিক্যাল প্রসেস চলছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ফ্লো চার্ট ভেরি ওয়েল। কেন এখান থেকে আমরা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সেক্টরে প্রচুরভাবে প্রোপাগ্যান্ডা দেওয়া হচ্ছে, ন্যারেটিভস দেওয়া হচ্ছে, রোল প্লে দেওয়া হচ্ছে থ্রু প্রমোশন, সোশিওলজিক্যালি, সাইকোলজিক্যালি, যাতে ওই নিডটা, অ্যাওয়ারনেসটা হয়, নিডটা করা যায়, ওয়ান্টস করা যায়, ডিজায়ার্স করা যায়, ভাইসেস গুলো দিয়ে এন্টাইজ করা যায় কাস্টমারকে, সো দ্যাট ইউ গো ফর দ্য পারচেজিং ডিসিশন, আলটিমেটলি ইউ উইল রিগ্রেট, মোস্ট অফ দ্য কেসেস ইউ উইল রিগ্রেট, the more enlightened you are, the more regret you will have. So এটাই হয়ে যাচ্ছে, যেটা ওই এক্সপিরিয়েন্স থেকে আসছে। 7 O's of consumer behavior, এটা বলে আজকে আমি শেষ করব, আই এম অলরেডি টুয়ার্ডস দ্য এন্ড। 7 O's বলতে গেলে যেটা আমাদের লাগবে, লাইফস্টাইলটা খুব ম্যাটার করে, ঠিক আছে, হু কনস্টিটিউটস দ্য মার্কেট, সেটা হচ্ছে আমার অকুপেন্টস, হোয়াট ডাজ দ্য মার্কেট বাই, সেটা হচ্ছে আমার অবজেক্টস, why does the market buy, what is the reason, objectives, who participates in the buying process, সেটা হচ্ছে আমার অর্গানাইজেশনস, ইন্ডিভিজুয়ালও যদি ধরি তাহলে ইন্ডিভিজুয়ালও হতে পারে, ওটা অর্গানাইজেশনসই ধরা হচ্ছে। হাউ ডাজ দ্য মার্কেট বাই, অপারেশনস, যেটা দিয়ে মার্কেট বাই করছে। ওয়েন ডাজ দ্য মার্কেট বাই, অকেশনস, সেটা হতে পারে আমার নেসেসিটি অ্যারাইজ করলো, সেটা একটা অকেশন হতে পারে, আমার হিডনিক শপিং হলো, সেটা একটা অ্যারাইজ করতে পারে, সো ডিপেন্ডিং অন দ্যাট, ঠিক আছে। অবজেক্ট অফ পারচেসটা হচ্ছে আমি বলেছি, অকুপেন্টস বললাম, অবজেক্টিভ বললাম, অকেশন বললাম, আউটলেটস বললাম, তো এই নিয়ে বলা হচ্ছে 7 O's অফ কনজিউমার বিহেভিয়ার। তো আপনার জীবনে যখন এই সিচুয়েশন গুলো রাইজ করছে, সোশিওলজিক্যালি আপনি ইনফ্লুয়েন্সড হচ্ছেন, সাইকোলজিক্যালি আপনি ইনফ্লুয়েন্সড হচ্ছেন, তখন ইউর বিহেভিয়ার ইজ চেঞ্জিং। সো কনজিউমার বিহেভিয়ার এইভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। এই বললাম, আই হোপ দেয়ার ইজ নো doubt in that so far. আচ্ছা, আরেকটা জিনিস একটু ছোট করে বলে রাখি, যে অনেক সময় অনেকে ডিফারেন্সটা ভাবে যে কাস্টমার আর কনজিউমারের মধ্যে ডিফারেন্সটা কি। একটা হচ্ছে কাস্টমার ইজ ওয়ান হু ইজ পারচেজিং দ্য গুডস, ঠিক আছে, মানে যে গুডসটাকে পারচেজ করছে সে হচ্ছে আমার কাস্টমার, আর যে মানে ওয়ান হু ইজ অ্যাকচুয়ালি পেইং ফর দ্যাট প্রোডাক্ট অর সার্ভিস, সে হচ্ছে আমার কাস্টমার, সবসময় এন্ড কনজিউমার সে হয় না। আর যে অ্যাকচুয়ালি কনজিউম করছে আমার প্রোডাক্টটা বা যে ইউজ করছে প্রোডাক্টটা, সে হচ্ছে আমার কনজিউমার। ফর এক্সাম্পল, লেট মি টেল ইউ দ্যাট হয়তো আমার বাড়িতে একটা টিভি কেনা হলো, ঠিক আছে, হয়তো আমার বাড়িতে একজন বয়স্ক একজন মানে রিলেটিভ আছেন, তার জন্য আমি একটা টিভি কিনলাম। So I am paying for the TV, so I am becoming the customer.
but actually I am not watching the TV, someone else is watching the TV, maybe my kids, maybe my grandfather who is watching the TV. So he or she is the ultimate consumer. আমার ওয়াইফ হতে পারে, আমার আন্টি হতে পারে, আমার আঙ্কেল হতে পারে, হুএভার ইট ইজ। আমি কনজিউমারটা কিনেছি বিকজ আই পেড ফর দ্যাট প্রোডাক্ট অর দ্যাট সার্ভিস, হোয়াট এভার ইট ইজ, বাট অ্যাকচুয়ালি সামবডি এলস ইজ কনজিউমিং দ্য প্রোডাক্ট অর দ্য সার্ভিস। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনজিউমার অ্যান্ড কাস্টমার। ইফ এনিবডি আস্কস ইউ, তো সেটা ইউ ক্যান টেল দেম। তো আই থিঙ্ক দিস ইজ ইট। আবার একই কথা বলবো যে এনারা যখন কাজগুলো করেছেন, আমাদের সমাজে আমাদের মেরুদণ্ডটা এত সোজা ছিল, আমাদের বাংলা প্রতিবাদ করতে বাংলা সারা দেশকে শিখিয়েছে এবং পৃথিবীকে শিখিয়েছে। সেটা আর্টিস্টিক প্রতিবাদী হোক, রিলিজিয়াস প্রতিবাদী হোক, সাইন্টিফিক প্রতিবাদ হোক, যেভাবেই হোক না কেন, ন্যায়ের জন্য লড়া, প্রতিবাদ করা, সবকিছু বাংলা সারা পৃথিবীকে শিখিয়েছে। কিন্তু আমাদের মেরুদণ্ড এত স্ট্রং ছিল, আমাদের ক্যারেক্টার এত স্ট্রং ছিল, পার্সোনালিটি এত স্ট্রং ছিল, সেই তেজ যেটা বলে না, তেজটা একদম ঝলসে বেরোতো প্রকৃত বাঙালির থেকে। সেই তেজটাকে সোশিওলজিক্যালি, সাইকোলজিক্যালি এফেক্ট করে তেজটাকে কমানোর চেষ্টা করা হয়েছে এবং এখনো করা হচ্ছে। শুধু শুধু বিভিন্ন নেশার উপকরণ আছে, বিভিন্ন শর্টকাটস আছে, বিভিন্ন ওয়েতে হিডনিক শপিং এর বিভিন্ন উপায় করে দেওয়া, আরো অনেকভাবে স্পাইনটাকে একটু দুর্বল করা হয়েছে, তারপর ক্যারেক্টারটাকে দুর্বল করা হয়েছে, মোরাল যে মোরাল স্ট্যান্ডার্ডটা অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ফলে যাতে সোশ্যাল ফ্যাব্রিকটা নষ্ট হয়। ফলে পুরোটা জানানো হয়নি। ফর এক্সাম্পল, প্রতিবাদ আমি করব, আমার বাঙালির মনে প্রতিবাদ আছে, বাঙালির চরিত্রের প্রতিবাদ আছে, সেই প্রতিবাদ আমি করতে চলে গেলাম, কিন্তু প্রতিবাদ যেভাবে আমাকে ইনফ্লুয়েন্স করা হয়েছে, আমাকে হয়তো প্রোপাগেন্ডা দিয়ে ইনফ্লুয়েন্স করা হয়েছে, তার আসল কারণটা জানলে আমি হয়তো প্রতিবাদটা করতাম না, বরঞ্চ যারা আমাদের মিথ্যাভাবে বোকা বানিয়ে ইনফ্লুয়েন্স করেছে তাদের এগেনস্টে আমরা প্রতিবাদটা করতাম। সেইটা বোঝার একটা ক্ষমতা ছিল বাঙালির, ইন্টালেক্ট, যুক্তি, বুদ্ধি, তর্ক, এই দিয়ে তারা সেটা নিয়ে ভেবে দেখতো। এখন সেখানেও যেটা তারা না যায়, পোলারাইজড করে ন্যারেটিভ চালানো হচ্ছে, লিমিটেড নলেজ দেওয়া হচ্ছে, আর যখনই একটু বেশি জানতে যাচ্ছে তাকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া হচ্ছে, বিভিন্ন উপকরণ, 2 নম্বরের পথ আছে, অনেক কিছু করে মানুষকে সরিয়ে রাখা হচ্ছে। বাট এনারা যখন কাজ করেছেন, দেয়ার লাইফ বিকেম অ্যান এক্সাম্পল। স্টোরি টেলিং বলি, রোল প্লে বলি, ন্যারেটিভ বলি, জেনুইন রিলেশনশিপ বলি, যা কিছু এতক্ষণ বললাম সবকিছু অথেন্টিক্যালি, অটোমেটিক্যালি হয়েছে। তার জন্য আজকেও আমরা এদের শুধু ছবি দেখলেই একবার আমরা মনে করছি কি এনারা ছিলেন, আমরা কি করলাম আর কি এনারা ছিলেন। তার মধ্যেই যারা একটু পথ চলছে, তারা একটু চেষ্টা করে এক্সেল করার, এক্সেলেন্সটা নিয়ে তারা একটু অ্যাচিভ করার। কিন্তু আমাদের বুঝতে হবে যে কি লেগাসি আমরা ক্যারি করছি এবং কি লেগাসি থেকে আমাদের ইন্সপায়ার্ড মতো আছে, ইন্সপায়ার্ড হওয়ার কত কিছু আছে। অ্যাবান্ডেন্স অফ ইন্সপিরেশন উই ক্যান গেট ফ্রম আওয়ার পিপল, কান্ট্রিম্যান অ্যান্ড বেঙ্গলি পিপল। এই মনীষীরা আমাদের শিখিয়েছেন রাজনীতিতে একটা রেভলিউশন আনা, আর্টে একটা রেভলিউশন আনা, রিলিজিয়াস ক্ষেত্রে একটা রেভলিউশন আনা, ইন্টেলেকচুয়াল ডোমেইনে একটা রেভলিউশন আনা, ইকোনমিক্স হোক, লিটারেচার হোক, রিফর্ম হোক, কি বলবো, সায়েন্স হোক, সংস্কৃত হোক, সমাজের সোসাইটাল রিফর্ম তো বললাম, পোয়েট্রি হোক, সবকিছুতে, কেমিস্ট্রি হচ্ছে, সায়েন্স হচ্ছে, ফিজিক্স হচ্ছে, নাটক হচ্ছে, সবকিছুতে এরা কিন্তু পায়োনিয়ার্স থেকেছেন। সেইখান থেকে আজকে আমরা যদি এই শর্টকাট, প্রলোভন, প্রভোকেশনসে চলে যাই, দেন উই আর মার্কেটেড ইন এ ডিফারেন্ট ওয়ে। রাদার উই শুড নো অ্যাবাউট দেম মোর। তাদের উদ্দেশ্য কি ছিল, তারা কি সমাজকে দিতে চেয়েছিলেন, তারা কিভাবে করতে চেয়েছিলেন, নিজের জীবনটাকে গড়তে চেয়েছিলেন, যাতে তাদের দেখে নেক্সট জেনারেশন ইন্সপায়ার্ড হয়, সেইগুলো শিখলে আমরা নিজেরা মার্কেটিং করতে পারবো। So in these 2 sessions, the previous one and in this, I talked about the tricks and techniques, key tools আমাদের কাছে available আছে। Now you understand what you are going to market. বাংলার কালচারটাকে মার্কেট করব কিভাবে, আর্টটাকে মার্কেট করব কিভাবে, ফোকটাকে মার্কেট করব কিভাবে, ইন্ডিয়ান কালচার, সনাতন ধর্মকে মার্কেট করব কিভাবে, ইন্ডিয়ান এই যে ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুশন, এইটাকে মার্কেট করব কিভাবে, প্লুরালিস্টিক কালচারের মধ্যে দিয়ে এতগুলো আর্ট ফর্ম, এত ধরনের চিন্তা ভাবনা, পার্সপেক্টিভসটাকে মার্কেটিং করব কিভাবে। We have the tools. Now how we use it, that will decide how we are going to prosper in terms of a country, in terms of a state, in terms of a human being, individually and socially. So এখানেই আজকে এটা শেষ করছি। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লোকজনকে জানান যে ভালো ভালো কাজ হচ্ছে, তারাও যদি আসতে চায়, write to us, we will arrange a session with you, and anytime you can join these sessions and ask your questions. So
keep in touch. Just stay connected and you will be notified. Thank you so much.